এবার আমরা যে তৃতীয় যে শব্দটা ছিল সেই শব্দটা নিয়ে আমরা পড়ব। শব্দটা ছিল কি? শব্দটা ছিল হলো বল বা ফোর্স। ওকে, আমরা লিখি এখানে আমাদের তৃতীয় শব্দটা হচ্ছে বল বা ইংলিশে বললে ফোর্স। ওকে, তো বল বা ফোর্স কি আমরা আসলে অনেকেই এটা বুঝি যে বল হচ্ছে বা ফোর্স হচ্ছে কি যে আহ, শক্তি দিয়ে ধাক্কা দেয়া বা টান দেয়া কোনো বস্তুকে, রাইট? যেমন এখানে কি করছে, এখানে এই ছেলেটা এই অবজেক্টটাকে কি করছে, পুশ করতেছে, রাইট? একটা ধাক্কা দিচ্ছে, যে সে হাত দিয়ে একটা ধাক্কা দিচ্ছে, আমরা অ্যারো দিয়ে বুঝালাম সে ধাক্কা দিচ্ছে। এবার এখানে কি করছে, সে টান দিচ্ছে, তাই না? অবজেক্টটাকে টান দিচ্ছে। ওকে, একটা টান দিচ্ছে আর কি, হ্যাঁ। তাহলে এই অ্যারো দিয়ে আমরা বা তীর চিহ্ন দিয়ে বোঝাই যে বল প্রয়োগ করছে বা ফোর্স অ্যাপ্লাই করছে কোনো একটা অবজেক্টের, এই অবজেক্টের উপরে বা এই অবজেক্টের উপরে ফোর্স অ্যাপ্লাই করছে। সো এটাকে আমরা বলতে পারি পুশ বা ঠেলা, তাই না? বাংলায় আমরা ঠেলা বলি। আর এটা হচ্ছে পুল বা টানা। ওকে, দ্যাট মিন্স বল বা ফোর্স কি যদি জিজ্ঞাসা করে কেউ, তাহলে আনসার হচ্ছে যে কোনো পুশ বা পুল। ওকে, এই পুশ বা পুলকে বলা হয় ফোর্স। তো যেখানে আমরা দেখব পুশ আছে বা পুল আছে, ঠেলা বা টানা এরকম কোনো সিচুয়েশন আছে, আমরা বলবো ওখানে বল প্রয়োগ করা হচ্ছে বা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। আচ্ছা, যেমন এই ধরো, ধরো তুমি এই সাইকেলে বসে আছো, পা দিয়ে কোনো প্যাডেল চাপছো না, জাস্ট আছো, তোমার বন্ধু পিছনে ধরে আছে। আচ্ছা, এখন যদি তোমার বন্ধু যদি এই যে পুশ করে, মানে কি করলো, পুশ করলো সাইকেলটাকে, মানে আমরা বলতে পারি কি সে ফোর্স অ্যাপ্লাই করলো। ওকে, সে ফোর্স অ্যাপ্লাই করলো, বল প্রয়োগ করলো। সো পুশ করলে কি হবে, সাইকেল একটা স্পিড বাড়বে, তাই না? সাইকেল থেমেছিল, শুরুতে স্পিড তার 0 ছিল, এখন তার স্পিড বেড়ে গেছে। ওকে, সো যত বেশি পুশ করবে, যত বেশি শক্তি দিয়ে পুশ করবে বা ফোর্স অ্যাপ্লাই করবে, তার স্পিড তত বাড়বে। তাহলে আমরা এখান থেকে একটু বুঝে রাখি আগেই যে কোনো একটা অবজেক্টে, যেমন সাইকেলে, একটা অবজেক্টে যদি আমি বেশি ফোর্স অ্যাপ্লাই করি, ওকে, তাহলে তার স্পিড চেঞ্জ হবে বেশি, স্পিড পরিবর্তন হবে বেশি। কম ফোর্স অ্যাপ্লাই করলে স্পিড কম পরিবর্তন হবে। ওকে, আচ্ছা, তো ফোর্সকে দেখো, আমরা খেয়াল করো, একটা অ্যারো দিয়ে কিন্তু সবসময় দেখাচ্ছি, এবং এইটা আমরা মাথায় রাখি যে একটা ছোট ফোর্স যদি বুঝাই, কম ফোর্স, তাহলে একটা ছোট অ্যারো দিব, আর একটা বড় ফোর্স বুঝাইলে একটা বড় অ্যারো দিব। মনে করো এটাকে আমি বললাম F1, আর এটার নাম দিলাম F2, ফোর্স ওয়ান, ফোর্স টু। তাহলে কোনটা বড়? ফোর্স টুটা বড়, ফোর্স টু ইজ গ্রেটার দেন ফোর্স ওয়ান। ওকে, এই এভাবে এভাবে আমরা এক্সপ্রেস করতে পারি ফোর্সকে, অ্যারো দিয়ে ড্র করব ফোর্স, এবং বুঝাবো যে এই ফোর্সটা ছোট আর এই ফোর্সটা বড়। ওকে, সো এখানে এই ফোর্সটা যদি আমি বড় করে দিই, বড় করার ড্র করি, তাহলে অনেক ফোর্স দিল, তাহলে অনেক স্পিডও তার অনেক বেশি বেইতে বোঝায়। ঠিক আছে, তাহলে আমরা শুরুতে বুঝলাম যে ফোর্স বা বল হচ্ছে পুশ বা পুল। তো এখন দেখি কোনো একটা অবজেক্টের উপরে ফোর্স অ্যাপ্লাই করলে কি কি হতে পারে। কে, ফোর্স অ্যাপ্লাই করলে কি হয়? এক, এখানে কি হচ্ছে, ফোর্স অ্যাপ্লাই করলে স্পিড বা গতি চেঞ্জ হয়, একটা অবজেক্টের স্পিড বা গতি চেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে গতি বা স্পিড, হ্যাঁ, ইংলিশে স্পিড, আমরা ভেলোসিটিও বলতে পারি চাইলে। ঠিক আছে, বেগ বা ভেলোসিটি। নাম্বার টু, কি হয়, যেমন মনে করো একটা এই বলটা, ওকে, এই বলটা এদিক থেকে আসছিল, বলটা এখানে ছিল। সো বলটা এইদিকে, বল ক্রিকেট খেলা
বলটা এদিকে আসছে, থ্রো করছে এদিকে, ব্যাটসম্যান কি করছে এইখান থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, বলটা যখন এখানে আসছে বলের উপরে কি করছে সে একটা ফোর্স অ্যাপ্লাই করছে। ওকে, ঠিক আছে, বলটা এখানে আসার পরে সে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, বলটা কি এখানে এই, ওকে, সো এই বলের উপরে এখান থেকে একটা ফোর্স দিচ্ছে, তো আমি এই জায়গায় ড্র করি, তাহলে এই একটা ফোর্স দিল, তাহলে বলটা তখন এই ডিরেকশনে কি ছুটে যাবে, মুভ করবে, ঠিক আছে। তাহলে যত বেশি ফোর্স দিবে বলটা তত স্পিডে এদিকে মুভ করবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ফোর্সটা যে দিকে সে অ্যাপ্লাই করছে বলটা সেই দিকে মুভ করেছে। তাহলে দেখো এই বলটা এই দিকে যাচ্ছিল, এই ডিরেকশনে সোজা এদিকে, যদি ব্যাটে না লাগতো বলটা এদিকে চলে যেত, রাইট। কিন্তু ব্যাট দিয়ে ফোর্স দেওয়ার কারণে বলের ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, রাইট, বলের গতির ডিরেকশন। তাহলে আমরা বলতে পারি যে ফোর্স অ্যাপ্লাই করলে কি হয়, ডিরেকশন চেঞ্জ হয়, দিক পরিবর্তন হয়, দিক পরিবর্তন হয়। ইংলিশে যদি বলি ডিরেকশন চেঞ্জ হয়, তাই না, ডিরেকশন ইজ চেঞ্জ। ওকে, তাহলে ফোর্স অ্যাপ্লাই করলে তার স্পিড চেঞ্জ হইতে পারে, আবার আমি ফোর্স অ্যাপ্লাই করে কোনো একটা গতিশীল বস্তুর, স্পিডে থাকা একটা বস্তুর ডিরেকশনও চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে, সে যাচ্ছিল এদিকে কিন্তু আমি অন্যদিকে তাকে ডিরেকশন চেঞ্জ করে দিলাম। 3 নম্বর কাজ কি করতে পারে ফোর্স, দেখো কি করছে, ওই যে হাত দিয়ে, তাই না, সে খুব ফোর্স দিচ্ছে, রাইট, আঙ্গুল দিয়ে এটাকে বিভিন্ন দিক দিয়ে ফোর্স দিচ্ছে পুরো হাতের গ্রিপের মধ্যে। So আমি বিভিন্ন দিকে অ্যারো আঁকলাম, অনেকগুলো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাহলে কি হচ্ছে, এটা শেপ চেঞ্জ হয়ে গেছে, তাই না, এই যে এটা ভট্টা হয়ে যাচ্ছে। তাহলে কি করতে পারে, ফোর্স ক্যান চেঞ্জ শেপ, এর মানে কি তার অবস্থার পরিবর্তন করে বা গঠন, ওকে, গঠন পরিবর্তন করতে পারে, পরিবর্তন করে, তাহলে কি করতে পারে, চেঞ্জ, চেঞ্জেস শেপ অফ এন অবজেক্ট। ডেফিনেটলি সবসময় আমরা যেটা মিন করি, ফোর্স কার উপর কাজ করে, অবজেক্টের উপরে, এই যে এখানে একটা অবজেক্টের উপরে কাজ করছে, এখানে একটা অবজেক্টের উপরে, সাইকেল একটা অবজেক্ট, বল একটা অবজেক্ট, বল মানে ক্রিকেট বল, ওকে, বল, তো এই বলের সাথে আবার কনফিউজ দরকার নেই, এই যে বল বলতে ফোর্স, আর এটা কিন্তু ক্রিকেট বল, ওকে, এটা ক্রিকেট বল, ক্রিকেট বলের ডিরেকশন চেঞ্জ করতেছে, ঠিক আছে। তাহলে ক্রিকেট বলের উপরে কি বল অ্যাপ্লাই করছি, ক্রিকেট বলের উপরে বল অ্যাপ্লাই করছি। বল আর উচ্চারণের পার্থক্য আছে কিন্তু, এটা হচ্ছে বল আর এটা হচ্ছে বল বা ফোর্স, ওকে, আশা করি এটা এই পার্থক্যটা আমরা বুঝতে পারি। তাহলে আমরা বলতে পারি কি, এখানকার সামারি কি, যে ফোর্স হচ্ছে পুশ অর পুল, ফোর্স ইকুয়াল টু পুশ অর পুল, ঠেলা টানা যে কোনো কিছু হতে পারে। আর ফোর্স কি করতে পারে, অবজেক্টের স্পিড চেঞ্জ করতে পারে, তার ডিরেকশন চেঞ্জ করতে পারে, অ্যান্ড কি করতে পারে, আরেকটা করতে পারে হলো শেপ চেঞ্জ করতে পারে, ঠিক আছে, এই যে 3 ধরনের কাজ করতে পারে। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে কিন্তু সারা জীবন। ওকে, আমরা যখন উপরের ক্লাসে যাবো 9-10, তখনও কিন্তু এই কনসেপ্ট মাথায় থাকা লাগবে, ফোর্সটা কি চিনতে হবে এবং ফোর্স কি কি করতে পারে, এটা কিন্তু আর ভোলা যাবে না। আমরা একদম শুরু থেকে কিন্তু শিখছি এগুলা এবং সারা জীবন কাজে লাগে যাবে। আচ্ছা, এবার আমরা দেখব যে আমাদের চারপাশে কিছু ফোর্সের এক্সাম্পল, এটা আমরা দেখব। যেমন এই ফোর্সটা সম্পর্কে আমরা আগেই কিন্তু ডিসকাস করেছি কিছু, তাই না, এই যে গাছ থেকে কেন আপেল পড়ে যাচ্ছে, তাই না, আশা করি মনে আছে। সেটা হচ্ছে কি, এখানে পৃথিবী তাকে টানছে, কি করছে, পৃথিবী আপেলটাকে টানছে, এখানে আপেলটা কোনো কারণে ছিঁড়ে গেল, সো পৃথিবী তাকে টেনে নিচে নামিয়ে ফেলছে, রাইট, বা পৃথিবীর সেন্টারের দিকে নিয়ে আসছে আর কি। কারণ কি, পৃথিবী বা আর্থ তাকে গ্র্যাভিটেশনাল ফোর্স, এই যে ফোর্সটা গ্র্যাভিটেশনাল, এই ফোর্সটা হচ্ছে মহাকর্ষ বল, মহাকর্ষ বল, বা আমরা ইংলিশে কি বলবো, গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা দিয়ে টানছে বলেই আপেলটা পৃথিবীর দিকে চলে আসলো, ঠিক আছে। আবার এখানে মুন, চাঁদ, ওকে, একেও কিন্তু পৃথিবী টানছে, রাইট। তাহলে কি, আপেল পৃথিবীতে পড়ে যাচ্ছে, পৃথিবীর উপরে পড়লো,
তাই না? পৃথিবী তাকে টেনে নামায় ফেললো গাছ থেকে। কিন্তু চাঁদকেও টানছে যদি সত্য হয়, চাঁদ কেন পৃথিবীর গায়ে এসে পড়ে যাচ্ছে না? নিচে পড়ে যাচ্ছে না কেন? আচ্ছা, না পড়ে যাওয়ার কারণ হচ্ছে এই এই দেখো আরেকটা অ্যারো, এটা কিন্তু কোনো ফোর্সের চিহ্ন না। হুম, এটা হচ্ছে এমনি তার স্পিডের একটা চিহ্ন বোঝাচ্ছে আর কি। চাঁদটা একটা স্পিডে কিন্তু চলতে থাকে। সো চাঁদটা এদিকে যেতে চায়, পৃথিবী টানতে থাকে, যার কারণে এই চাঁদটা কিন্তু কি পৃথিবীর উপরে এসে পড়ে যাচ্ছে না, সে এদিকে যেতে চায়। তো তো একটু এদিকে গেল, পৃথিবী টানলো। আলটিমেটলি কি, চাঁদটা কখনোই পৃথিবীতে পড়বে না এই স্পিডটা থাকার কারণে, ঠিক আছে? এই স্পিডটা থাকার কারণে চাঁদটা পৃথিবীর উপর পড়ে যাচ্ছে না। হ্যাঁ, এই যে এখান থেকে আর একটু ক্লিয়ার হবে। এই যে দেখো, এই যে পৃথিবী কিন্তু টানছে, কিন্তু চাঁদ আবার এদিকে যেতে চাচ্ছে। চাঁদের একটা স্পিড আছে কিন্তু। আল্লাহ যখন চাঁদকে সৃষ্টি করছেন, তখন কি করছেন, তার মধ্যে একটা স্পিড দিয়ে দিয়েছেন। সেইভাবে চলতে চায় আর পৃথিবী টানতে চায়, এই জন্য চাঁদ অলওয়েজ একটা সার্কুলার পথে চলতে থাকে। ওকে, একটা বৃত্তাকার পথে চলতেই থাকে। তো এগুলো নিয়ে আমরা পরে আরো ডিসকাস করবো ডিটেল, যে কেন এই যে পৃথিবী চাঁদকে টানছে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে, রাইট? কিন্তু তারপর চাঁদ কেন পৃথিবীর উপরে পড়ে যাচ্ছে না। তো সেগুলো নিয়ে আমরা পরে আরো ডিসকাস করবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপর আর একটু দেখি আমরা গ্র্যাভিটেশনাল এক্সাম্পল। যেমন মনে করো, এই যে তুমি পৃথিবীর উপরে হাঁটছো, তাই না? ঠিক আছে। তো কেন, কারণ তোমাকে এই যে পৃথিবী তার সেন্টারের দিকে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে টানছে, পুল করছে। পুল, হ্যাঁ, গ্র্যাভিটেশনাল পুল। এগুলো কিন্তু পুল, রাইট? পুল। তারপরে এই যে গাছ থেকে আপেল পড়ার ছবিটা আঁকলাম, খেয়াল করে দেখো। তোমার দেখে মনে হচ্ছে কি তুমি পড়ে যাবা, নাকি কোথায় পড়বা? তুমি যদি চাঁদে বসে বসে মনে করো, দেখো এই লোকটা তোমার বন্ধু কিভাবে হাঁটছে, তো সে এইখানে আসলে, হাই হাই, তাহলে তো একদম পড়েই যাচ্ছে নাকি এই জায়গায়? না, পড়ার কিছু নাই, রাইট? সে তো বুঝতেই পারবে না সে মহাশূন্যে এই অবস্থায় আছে, তাই না? কারণ তার কারণ কি, তাকে এই যে পৃথিবী তাকে টানছে, তার পায়ের গোড়া থেকে শুরু করে একদম মাথা পর্যন্ত, প্রতিটা তার ব্রেন সবকিছুকে কি আর্থ টানে তার সেন্টার দিকে, যার ফলে এই মানুষটা তোমার বন্ধু বুঝতেই পারে না যে মহাশূন্যে সে কোন পজিশনে আছে। আমরা বুঝতে পারি না, আমরা পৃথিবী ঘুরছে, রাইট? স্টিল আমরা কিন্তু ধরতে পারি না, বুঝতে পারি না, ফিল করি না। হুম, কারণ পৃথিবী আমাকে টেনে ধরে রাখছে। ঠিক এই গাছটা চাঁদ থেকে দেখলে মনে হচ্ছে হ্যাঁ গাছটা তো বাঁকা। না, এই গাছ বাঁকা বলে কিছু নেই, তুমি গাছের নিচে বসো, রাইট? সো সবাইকে পৃথিবী টানছে, যার ফলে পৃথিবীর উপরে যারা যারাই আছে, কেউই কিন্তু বুঝতে পারে না তার মানে অবস্থাটা। মহাশূন্যে সে কোন পরিস্থিতিতে আছে। কারণ কি, পৃথিবী তাকে টেনে ধরে রাখছে, সবাইকে টেনে ধরে রেখেছে গ্র্যাভিটেশনাল পুল দিয়ে, ফোর্স দিয়ে। তাহলে আমরা যে ফোর্স একটা প্রকার দেখলাম, কি ফোর্সের একটা গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল, মানে পৃথিবী যে টানে সবকিছুকে, সেটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটেশনাল পুল। ওকে, আরেকটা এক্সাম্পল দেখি। এই যে আমরা ছোটবেলায় এগুলো খেলতাম, তোমরা খেলেছো কিনা জানি না। এই যে বেলুন, হ্যাঁ, মাথায় ঘষার পরে, ঠিক আছে, ছোট ছোট কাগজের টুকরা, মনে করো মাটির মধ্যে ছোট ছোট কাগজের টুকরা রাখলাম, দেখেন ছোট ছোট কাগজ। তো বেলুন মাথায় ঘষার পরে বেলুন বেলুনটাকে কাগজের টুকরার কাছে আনলে কাগজের টুকরাগুলো জাম্প করে চলে যায়, এখানে উপরে উপরে চলে যায়। তার মানে কি, একটা ফোর্স তাকে টান দিল, পুল করেছে, রাইট? পুল, তাহলে পুলিং ফোর্স আছে এখানে। আচ্ছা, ঠিক একই রকম চিরুনি দিয়ে মাথা আঁচড়ানোর পরে, চুল আঁচড়ানোর পরে ওই কাগজগুলোর সামনে যদি আনি এরকম, রাইট, এরকম জাম্প করে করে চিরুনিতে আটকে থাকে। কিন্তু তোমরা টেস্ট করে দেখতে পারো, চিরুনি দিয়ে, প্লাস্টিকের চিরুনি দিয়ে মাথা আঁচড়াবে আর ছোট ছোট কাগজের সামনে নিয়ে যাবে, দেখবে কাগজের টুকরো লাফিয়ে লাফিয়ে চিরুনিতে আটকে যাচ্ছে, উঠে যাচ্ছে। মানে এইটাও একটা পুলিং ফোর্স আছে, পুল করছে। ওকে, খেয়াল করো, এইখানে তোমার পৃথিবীর সার্ফেসের উপরে মাটিতে কাগজগুলো ছিল, পৃথিবী কিন্তু টানছে, রাইট? পৃথিবী টানছে, এখানে তো পৃথিবী আছে না, এই যে পৃথিবীর সেন্টারের দিকে কিন্তু টানছে। বাট দেখো, এই এই ফোর্সটা, হ্যাঁ, এই চিরুনি যে ফোর্সে তাকে টানছে সেটা কিন্তু এইটার চেয়ে, এই গ্র্যাভিটেশনাল ফোর্সের চেয়ে কিন্তু স্ট্রং, যার কারণে কাগজ কি উপরে চলে যাচ্ছে, নিচের দিকে পৃথিবীর টানকে উপেক্ষা করে সে উপরের দিকে চলে যাচ্ছে। তার মানে এই ফোর্সটা অনেক শক্তিশালী। হুম, গ্র্যাভিটেশনাল ফোর্সের চেয়েও শক্তিশালী, তাই না? তো এখন প্রশ্ন হচ্ছে, এইখানে এই ফোর্সটা আসলো কোত্থেকে? এটা তো গ্র্যাভিটেশনাল ফোর্স আগেই আমরা দেখে আসছি, তাই না? এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, আপেল পড়ছে, হোয়াট এভার ইট ইজ, বা
আপেল পৃথিবীতে পড়াবে আটকে আছে, তুমি আটকে আছো, গাছ আটকে আছে সব। সো কাগজের টুকরোগুলো আটকে ছিল। কিন্তু এখন কি হয়েছে, আরেকটা ফোর্স এসে টানলো। তার মানে ওইটা ডেফিনেটলি গ্র্যাভিটেশনাল ফোর্স না, চিরুনির মধ্যে অন্য কোনো ফোর্স তৈরি হচ্ছে। এখন চিরুনির ভিতরে এমন কিছু শক্তি আসছে যেটা ফোর্স অ্যাপ্লাই করছে, গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেনস্টে কাজ করে, কাগজের টুকরোকে টেনে তুলে ফেলছে, যে কাগজ টুকরো টেনে। সো এইটা হচ্ছে তড়িৎ বল বা বিদ্যুৎ বল বা ইলেকট্রিক ফোর্স। এই ফোর্সটা কি? ইলেকট্রিক ফোর্স। আমরা এইভাবে লিখি, হ্যাঁ, আপাতত এইভাবেই লিখি আর কি, ইলেকট্রিক ফোর্স বা বিদ্যুৎ বল। ঠিক আছে, এভাবে আমরা লিখি। তো এখানে ইলেকট্রিক কেন বলছি, মানে ইলেকট্রিসিটি কি আসলো, আবার বিদ্যুৎ থেকে আসলো? সেটা হচ্ছে কি, আহ, এই চিরুনি যখন তোমার চুলের সাথে ফ্রিকশন হয়, তখন এখান থেকে এই এই তোমার চুল থেকে এখানে ইলেকট্রন ঢুকে। চুল থেকে ইলেকট্রন এসে এখানে ঢুকে। এই যে ইলেকট্রন, নেগেটিভ চার্জ এসে ঢুকে, ঠিক আছে, ইলেকট্রন। তাহলে মানে এই চিরুনির প্লাস্টিকের যে অ্যাটম গুলো আছে তার মধ্যে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়, নাম্বার বেড়ে যায়। তাহলে পুরো চিরুনিটা একটা নেগেটিভ চার্জ হয়ে যায়। কি হয়? চার্জ, নেগেটিভ চার্জ। তখন কি হয়, এই নেগেটিভ চার্জওয়ালা চিরুনিকে যখন কাগজের কাছে আনা হয়, ঠিক আছে, তখন এই কাগজগুলাকে এই চিরুনি কি করে, পজিটিভ চার্জে চেঞ্জ করে এই কাগজগুলাকে। হুম, তো তারপর কি হয়, এই নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জের মধ্যে একটা অ্যাট্রাকশন হয়, ঠিক আছে, একজন আরেকজনের দিকে টানে, ঠিক আছে, একজন দুইজন দুইজনকে অ্যাট্রাকশন হয়, অ্যাট্রাকশন হয়, ঠিক আছে। এইদিকে যেতে চায়, ওইটাও এদিকে আসতে চায়, ঠিক আছে। সো অ্যাট্রাকশন হয়, কাগজগুলো আটকে যায় ওখানে। So, তাহলে কেন এটা? চার্জের কারণে, নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জের মধ্যে আকর্ষণ বলের কারণে। এবং এই চার্জের যে মধ্যে যে আকর্ষণ বল বা ইভেন বিকর্ষণ বল হইতে পারে, একই রকম চার্জ যদি হয়, সেটা আমাদের এক্সাম্পলে নাই। সো এই চার্জের মধ্যে যে অ্যাট্রাকশন গুলা বা বিকর্ষণ হয়, আকর্ষণ বা বিকর্ষণ, এটা হচ্ছে তড়িৎ বল বা ইলেকট্রিক বল, বিদ্যুৎ বল, হ্যাঁ, ইলেকট্রিক ফোর্স আমরা নাম দিতে পারি, ঠিক আছে। তোমরা চ্যাপ্টার 6-এ পড়ে আসছো, এই এই ক্লাস 8-এর চ্যাপ্টার 6-এ। আবার ক্লাস 7-এও পড়েছো। কি হয়, ওই যে সোডিয়াম পরমাণু, তার বাহিরের যে শক্তি স্তর আছে, ওখান থেকে একটা ইলেকট্রন ছেড়ে দেয়। ওকে, ছেড়ে দেয় কাকে দেয়? ক্লোরিনকে দেয়। এখানে চলে আসলো, এই যে একটা ইলেকট্রন ছিল, তাই না, এখানে, ওইটা চলে গেছে, এই যে এইটা, দিস ওয়ান। তাহলে কি হয়, এই ইলেকট্রন ছেড়ে দেওয়ার কারণে সোডিয়াম পজিটিভ চার্জে পরিণত হয়, তাই না? এটা তোমরা আগে শিখেছো, কারণ তার একটা ইলেকট্রন কমে গিয়েছে। সো একটা ইলেকট্রন মানে মাইনাস কমে গিয়েছে, তাহলে এখানে প্রোটন নাম্বার তো ইলেকট্রনের নাম্বার চেয়ে বেশি হয়ে গেল, সমান থাকার কাছে একটা ইলেকট্রন কমে গেছে। তাহলে এই পুরা সোডিয়াম আয়নটা, সোডিয়াম অ্যাটমটা সোডিয়াম আয়নে পরিণত হয়েছে, যে পজিটিভ চার্জ। আর ক্লোরিন একটা ইলেকট্রন বেশি হয়ে গেল এখন, তাহলে তার কি, পজিটিভের চেয়ে নেগেটিভ বেশি, এই জন্য এটা ক্লোরাইড আয়ন হয়ে গেছে। সো এই দুইটা পরস্পরকে কি করে, অ্যাট্রাক্ট করে, ঠিক আছে। অ্যাট্রাক্ট করে, একজন আগে অ্যাট্রাক্ট করে, একসাথে তারা কি ক্লোজ হয়ে থাকে অ্যাট্রাকশনের কারণে, অ্যাট্রাকশন ফোর্সের কারণ, ঠিক আছে। এবং সোডিয়াম ক্লোরাইড পাই আমরা, সোডিয়াম এভাবে পাই, ঠিক আছে, খাবার লবণ যেটা আর কি। তাহলে এটা হচ্ছে বিদ্যুৎ বল বা ইলেকট্রিক ফোর্স, আমরা এটাকে বলতে পারি। দুইটা ফোর্স দেখলাম, গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল, ইলেকট্রিক ফোর্স বা বিদ্যুৎ বল, ঠিক আছে। এবং এই বিদ্যুৎ বলটা কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সের চেয়ে স্ট্রং, সেটা তো আমরা দেখলামই, প্রমাণ দেখলাম, ঠিক আছে। আরেকটা টাইপের ফোর্স দেখি আমরা, এটা হচ্ছে কি, চুম্বক বল বা ম্যাগনেটিক ফোর্স। চুম্বক দিয়ে আমরা যদি এরকম, আমরা ছোটবেলায় অনেকেই খেলেছি, রাইট? তুমি যদি চুম্বক, দুইটা চুম্বককে এখানে আনো, যদি সেম মেরু হয় বা সেম পোল, সরি অপোজিট পোল এখানে, রাইট, সাউথ পোল নর্থ পোল, তো দুইটা ভিন্ন বিপরীতধর্মী মেরু বা পোল হলে কি হয়, অ্যাট্রাকশন হয় এদের মধ্যে, এই যে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে, এই যে অ্যাট্রাক্ট হচ্ছে, দুইটাই কাছাকাছি আসতে চায়। তুমি হাত দিয়ে ধরে রাখলে টের পাবা যে দুইটাই কাছাকাছি চলে আসছে, তোমার হাতের মধ্যে একটা ফোর্স ফিল করবা। আর যদি সেম পোল হয়, যেমন নর্থ পোল, কি হয়, যে রিপিল করে, বিকর্ষণ করে, দেখবে তোমার হাতের উপরে এদিকে, দুই হাতের উপরে এদিকেই একটা ফোর্স, চাপ লাগছে, ফোর্স বা একটা প্রেসার লাগতেছে, ঠিক আছে। তাহলে কি, এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স বা চৌম্বক বল, বাংলা যদি বলি আমি, চৌম্বক বল বা ম্যাগনেটিক ফোর্স।
তিন রকমের ফোর্স দেখলাম না? মহাকর্ষ বল, ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স। তিন রকম ফোর্স দেখলাম। আরো একরকম ফোর্স আছে, দেখি। সেটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে, অ্যাটমের নিউক্লিয়াসের ভিতরে, হ্যাঁ, একটা ফোর্স থাকে, যেই ফোর্সটা কি করে, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন গুলাকে একদম টাইটলি আটকে রাখে, বাউন্ড করে রাখে, যাতে বের হয়ে না যায়। কারণ কি, এই প্রোটন গুলা কিন্তু পজিটিভ চার্জ, তাই না? আমি তো জানি। তো এইটাও পজিটিভ চার্জ। সব প্রোটন যদি পজিটিভ হয়, পজিটিভ চার্জ এগুলো তো রিপিল করার কথা, এ একে ধাক্কা দেওয়ার কথা, ও ওকে ধাক্কা দেওয়ার কথা, প্রত্যেকটা প্রোটন একটা আরেকটাকে ধাক্কা দেওয়ার কথা। তার মানে কি, নিউক্লিয়াসটা ভেঙে যাওয়ার কথা, প্রোটন বের হয়ে যাওয়ার কথা, কিন্তু প্রোটন গুলো বের হতে পারে না। কারণ কি, ওই ভিতরে একটা শক্তিশালী ফোর্স থাকে, যেই শক্তিশালী ফোর্সটা এই প্রোটন গুলোকে আটকে রাখে একসাথে। এই জন্য এটাকে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বলে। ঠিক আছে। আরেকটা আছে উইক নিউক্লিয়ার ফোর্স, যেটার কারণে আবার নিউক্লিয়াসের ভিতরে, এই যেমন ধরো নিউট্রনটা ভেঙে যাচ্ছে, দেখো, মানে দুর্বল, খুব দুর্বল ফোর্স কি করে, এই নিউট্রনকে ভাঙতে সাহায্য করে। হুম, ভেঙে গিয়ে এরকম দেখো, এই যে নিউট্রনটা কি হয়, একটা প্রোটনে কনভার্ট হয়, একটা ইলেকট্রনও বের হয়, আবার একটা তেজস্ক্রিয় রশ্মি বের হয়, এটাকে অ্যান্টি নিউট্রনও বলে। তো এইগুলো বিষয়গুলো আমাদের এই ক্লাস এইটে ডিটেল পড়ার সুযোগ নেই, এগুলো বিস্তারিত আমরা ক্লাস 9-10-এ গিয়ে পড়বো ইনশাল্লাহ। আপাতত শুধু জেনে রাখি যে কি, এই চার রকমের ফোর্স আমরা দেখলাম, যে মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স, তারপরে ইলেকট্রিক ফোর্স বা বিদ্যুৎ বল, ওকে, ঠিক আছে, তারপরে কি, এই যে ম্যাগনেটিক ফোর্স বা চৌম্বক বল, তারপরে কি, নিউক্লিয়াসের ভিতরের স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এবং উইক নিউক্লিয়ার ফোর্স, সবল নিউক্লিয়ার বল বা দুর্বল নিউক্লিয়ার বল। তাই এই আমরা সোফার কি দেখলাম, ফোর্স সম্পর্কে একটা ধারণা নিলাম, ফোর্স কি কি করতে পারে সেটা ধারণা নিলাম, এবং চার ধরনের, ওকে, চার না পাঁচ আর কি, হ্যাঁ, নিউক্লিয়াসের ভিতরে দুইটা আছে তো, সো এরকম পাঁচ ধরনের ফোর্স দেখলাম আর কি। এবং 9-10-এ গিয়ে এই বিভিন্ন টাইপের ফোর্স গুলো নিয়ে আরেকটু বিস্তারিত আমরা জানবো। তো এতক্ষণ আমরা ফোর্স সম্পর্কে পরিচিত হলাম। এখন আমরা জানবো এই যে ফোর্স তো আসলে কি, যেহেতু একটা কোয়ান্টিটি বা রাশি, ওকে, ফিজিক্সে যে কোনো কোয়ান্টিটি বা রাশি, এটা পরিমাপ করতে পারতেই হবে। ঠিক আছে, মানে একটা ইউনিট ঠিক করতে হবে, যে আমরা বলি না, কত জোরে ফোর্স দিলাম, কত আহ, আস্তে বা কত কম ফোর্স দিলাম, so কম বেশি, কম ফোর্স বেশি ফোর্স। ফিজিক্সে যখন আমরা কম বেশি এই কথাগুলো বলবো, তাহলে কত কম কত বেশি এক্স্যাক্টলি আমাকে ইউনিট দিয়ে ঠিক করতে হবে। ঠিক যেমন আহ, বেশি ম্যাস কম ম্যাস আমরা ইউনিট দিয়ে করি, 1 কেজি 5 কেজি। তো 5 কেজি 1 কেজির চেয়ে বড়, কারণ ওই যে কেজিটা ইউনিট, ম্যাস একটা কোয়ান্টিটি বা রাশি, তার আমরা একটা ইউনিট ঠিক করেছিলাম। তারপরে একটা বস্তুর দৈর্ঘ্য থাকে, তাই না? দৈর্ঘ্য যেমন এইটার একটা দৈর্ঘ্য আছে, এটা ধরলাম আমি যে এটা 6 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার একটা ইউনিট আছে, ঠিক করতে হয়েছিল, তাই না? সব সায়েন্টিস্টরা মিলে 1 সেন্টিমিটার, সব সায়েন্টিস্টরা মিলে ওই যে 1 কেজি ম্যাস ইউনিটটা ঠিক করেছিল। ঠিক সেরকম ফোর্স একটা কোয়ান্টিটি, তো ফোর্সের একটা ইউনিট ঠিক করা লাগবে। ঠিক আছে। তো আমরা নেক্সট নেক্সট স্টেপে আমরা এই ফোর্সের ইউনিট কিভাবে ঠিক করতে হয় সেটা দেখবো। ওকে, আচ্ছা, এখন আমরা ফোর্স বা বলের ইউনিট বা একক ঠিক করার কাজটা করবো। ওকে, এখানে দুইটা ছবি, এই যে এখানে দুইটা ছবি দেখছি আমরা, একটা হচ্ছে রিক্সা আর একটা হচ্ছে লরি ট্রাক, হ্যাঁ, অনেক ভারী ট্রাক। একটা রিক্সা, এটা একটা লরি ট্রাক। সো রিক্সাটা হচ্ছে হালকা, মানে এর ম্যাস কম, আর লরি ট্রাকটার হচ্ছে ম্যাস অনেক বেশি, মানে এর মধ্যে প্রোটন প্লাস নিউট্রনের নাম্বার অনেক বেশি। সো এই ট্রাক লরিটা হেভিয়ার দেন দ্য রিক্সা। আচ্ছা, তো এখন যেটা হালকা, মানে যেটার ম্যাস কম, সেইটাকে আমরা যদি ধাক্কা দেই, মনে করি রিক্সাটা থেমেছিল, ধরো তুমি নিজেই ধাক্কা দিচ্ছ, একজন মানুষ, হ্যাঁ, একটা ছোট ছেলে ধাক্কা দিলেও দেখা যাবে কি, এই রিক্সাটা চলা শুরু করবে, তাই না? রিক্সাটা সামনের দিকে চলা শুরু করবে। কিন্তু তুমি একা যদি এটাকে ধাক্কা দাও, ওকে, মানে পুশ করো, ফোর্স অ্যাপ্লাই করো, এই লরি কি থামা অবস্থায় চলবে? না, চলবে না, আসলে কখনো চলবে না, অনেক ভারী। তার মানে কি দাঁড়ালো, যে যত ভারী, যার ম্যাস যত বেশি, তার গতির পরিবর্তন করতে হলে, তার স্পিড চেঞ্জ করতে হলে,
মানে আগে স্পিড ছিল কত, মনে করো স্পিড আদি বেগ বা ইনিশিয়াল স্পিড ইকুয়াল টু জিরো, তাই না? রিক্সাটাও ছিল ইউ ইকুয়াল টু জিরো ছিল, ঠিক আছে? আদি বেগকে সাধারণত ইউ দিয়ে লেখা হয়। সো এটা জিরো ছিল, মানে তার গতি ছিল কত, জিরো, মানে থেমে আছে। আচ্ছা, তো এখন তুমি এটা ধাক্কা দিলা, তুমি একা যতই পুরো শক্তি দিয়ে বল বা ফোর্স অ্যাপ্লাই করো, এই ট্রাকটা কিন্তু চলবে না। ওকে, তার মানে ওর স্পিড চেঞ্জ হবে না, স্পিড চেঞ্জ হবে না। কিন্তু তুমি এটা একাই একটা ধাক্কা দাও বা তোমার পুরো শক্তি দিয়ে যেই ফোর্সটা অ্যাপ্লাই করতে পারবে তুমি, সেটা দিয়ে তুমি কিন্তু এটাকে স্পিড আপ করতে পারবা, এটার একটা স্পিড গেইন করবে, ঠিক আছে? তাহলে এই লরিটাকে স্পিড দিতে হলে কি করতে হবে, তোমার মতো এরকম আরো হয়তো 20-30 জন লাগবে, আরো বেশিও লাগতে পারে। ওকে, সবাই মিলে হাত লাগালে ধাক্কা দিলে তাহলে হ্যাঁ কিছু স্পিড আপ করতে তুমি পারবে, অর্থাৎ তাকে স্থির অবস্থা থেকে মুভ করতে পারবে। আবার উল্টাটাও সত্য, মনে করো এটা তো চলছিল রিক্সাটা, এই লরিটাও চলছে, মনে করো একটা স্পিডে চলছে, ঠিক আছে? সো এখন যদি রিক্সাটাকে থামাইতে চাও তুমি, তাহলে কি করতে হবে, এদিক থেকে তুমি একটা ধাক্কা দিতে হবে, রাইট? অথবা পিছন থেকে টান দিতে হবে কেউ, একই তো, এদিকে পুশ করা এদিকে পুল করা একই। সো তাহলে থামবে, তার মানে অপোজিট দিক থেকে তাকে থামাইতে হবে। এখানেও একই, এদিক থেকে কেউ ধাক্কা দিতে হবে, অনেক মানুষ এসে, অথবা কি ওই যে ব্রেক দিয়ে তাকে থামাইতে হবে, তাই না? বা পিছন থেকে অনেক মানুষ ধরে টান দিতে হবে তাকে। তার মানে ফোর্স অ্যাপ্লাই না করা পর্যন্ত, বল প্রয়োগ না করা পর্যন্ত থেমে থাকা কোনো অবজেক্ট স্পিড আপ হয় না, চলা শুরু করে না। অথবা চলমান একটা বস্তুকে, রিক্সাটা চলছিল, এই চলমান বস্তুকে থামানোও যায় না যদি ফোর্স তুমি অ্যাপ্লাই না করো। তার মানে কি, ফোর্সের সাথে গতির সম্পর্ক, গতি এমনি এমনি আসবে না। ওকে, গতি আসতে হবে, ফোর্স অ্যাপ্লাই করলে গতি আসে, আদারওয়াইজ না। বা গতি চেঞ্জ হবে, থেমেছিল চলছে, চলছিল চলা থেকে থেমে গেল, বা কম স্পিডে চলছিল, স্পিড বাড়াতে হবে, তোমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। বা বেশি স্পিডে ছিল, এখন ফোর্স কমাতে হবে, তাহলে উল্টা দিকে, গতির উল্টা দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তাহলে থামাতে হবে। তার মানে আমরা বলতে চাচ্ছি ফোর্স বা বলের সাথে গতি বা স্পিড বা ভেলোসিটি যাই বলো না কেন সম্পর্ক আছে। মানে ফোর্স না দিলে গতির পরিবর্তন হয় না, ঠিক আছে? বস্তুর গতির পরিবর্তন হয় না। আচ্ছা, এখানে আরেকটা উদাহরণ দেখি আমরা। একটা অবজেক্টকে কি করছে, দুইজন মানুষ ঠেলছে, ইনি একজন বয়স্ক মানুষ, অ্যাডাল্ট মানুষ, আর এটা একটা বাচ্চা। ওকে, তাহলে স্বাভাবিকভাবে এই মানুষটার শক্তি অনেক বেশি, এই শক্তি কম, ঠিক আছে? সো এই, এটা ধরো একটা আলমারি, হ্যাঁ, আলমারি একটা অবজেক্ট, এটাকে ধাক্কা দিচ্ছে, এই ছেলেটাও ধাক্কা দিচ্ছে, ঠিক আছে? তার মানে ফোর্স দিচ্ছে। তাহলে এটা থামা ছিল ধরে নিলাম, মানে ইউ ইকুয়াল টু জিরো। আমরা কি বলেছিলাম, বলকে আমরা অ্যারো দিয়ে লিখি, তীর দিয়ে, তাই না? তীর ড্র করি। যেমন এখানে এটা একটা, আমরা বলতে যাচ্ছি যে লোকটা 10 ইউনিট পরিমাণ ফোর্স দিচ্ছে। আমরা ধারণা করলাম আর কি, ইউনিট তো আমরা এখনো জানি না, 1 ইউনিট কতটুকু ফোর্স জানি না, এমনি একটা নিজের মন থেকে বললাম যে এই লোকটা 10 ইউনিট ফোর্স দিতে পারে তার সব শক্তি দিয়ে। তাহলে এই ছেলেটা কম দিবে, ধরলাম 3 ইউনিট ফোর্স, এবং এই ছেলেটার ফোর্সকে একটু ছোট করে অ্যারো আঁকলাম, আর এই লোকটার ফোর্সকে বড়, 10 ইউনিটকে একটু বড় আকারে দিলাম, ঠিক আছে? এবং একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যখন কোনো অবজেক্টে ফোর্স অ্যাপ্লাই করি, সেই ফোর্সটা কিন্তু সবসময় ওই অবজেক্টের সেন্টারে আসলে কাজ করে, ঠিক আছে? এই যে এই ফোর্সটা কিন্তু আমরা কোথায় দিয়েছি, এই যে সেন্টার, অবজেক্টের সেন্টারে কিন্তু এই লোকটার ফোর্স এইখানে কাজ করবে। ওকে, এই যে আমরা অ্যারোটা কিন্তু একদম সেন্টারে, এবং এই ছোট ছেলেটা ফোর্সের সেন্টারে। হ্যাঁ, অনেক সময় আমরা এই পর্যন্ত আঁকি, এইভাবেও আঁকি, সমস্যা নেই, এভাবেও আঁকি। বাট আইডিয়াল হচ্ছে যদি আমরা সেন্টারে ফোর্সটাকে দেখাই, সমস্যা নেই, তুমি এভাবে দেখাতে পারো, অসুবিধা নেই। এইভাবে দেখাতে পারো, সমস্যা নেই, এই জায়গাতেও দেখাতে পারো। কিন্তু সঠিক হচ্ছে তুমি যদি একদম সেন্টারে দাও, যে কোনো ফোর্স তার সেন্টারে কাজ করে। ওকে, এখন তাহলে কি হবে বলো তো, এই এই অবজেক্টটা কি আহ, এদিকে মুভ করবে নাকি এদিকে মুভ করবে? এটা সবাই আমরা আনসার দিতে পারবো, তাই না? কারণ লোকটার শক্তি বেশি, বেশি ফোর্স দিচ্ছে, তাহলে অবজেক্টটা আসলে এদিকেই যাবে। কিন্তু কথা হচ্ছে, লোকটা তো যে ফোর্স দিচ্ছিল, সেই ফোর্সটাকে কিছুটা কমিয়ে দিচ্ছে কে, ওই ছেলেটার ফোর্স। তাহলে এইখানে রেজাল্টেন্ট ফোর্স, উপলব্ধি ফোর্স, বা ফলাফল ফোর্স অ্যাপ্লাই হবে এই সেন্টারে। পুরা 10ও কাজ করবে না, 3ও কাজ করবে না, এটার বিয়োগ করলে, একটা থেকে আরেকটা, বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে যেটা, সেটাই কাজ করবে। এই দেখো, 10, ওকে, -3 কত, ইকুয়াল টু 7।
সো এই যে লব্ধি বা রেজাল্টেন্ট 7 ইউনিট ফোর্স কাজ করছে। তার মানে আমরা এখানে বোঝাতে চেষ্টা করেছি যে একটা অবজেক্টের উপরে অনেকগুলা ফোর্স কাজ করতে পারে, ঠিক আছে, অনেকগুলা ফোর্স কাজ করতে পারে। আমাদেরকে আলটিমেটলি ওই সবগুলা ফোর্সের যোগ বিয়োগ করে রেজাল্টেন্ট বা লব্ধি ফোর্স হিসাব করে কিন্তু বের করতে হবে যে হ্যাঁ আলটিমেটলি ওর সেন্টারে এই 7 ইউনিট ফোর্স এই ডিরেকশনে কাজ করছে, মানে এদিকে এক্স দিয়ে এদিকে ওয়াই, এক্স থেকে ওয়াই ডিরেকশনে 7 ইউনিট ফোর্স কাজ করছে। আমরা কিন্তু বলছি আমরা এখনো ফোর্সের ইউনিট জানি না, ঠিক করি নাই, আমরা একটা আন্দাজে বলছি যেটা 7 একক পরিমাণ বল বা 10 একক পরিমাণ বল। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটু পরেই আমরা বলের ইউনিটটা ঠিক করব, যে 1 ইউনিট বল বা ফোর্স কতটুকু সেটা আমরা ঠিক করব, ঠিক আছে। ওকে, সো এরকমও হইতে পারতো যে এখানে একটা ছেলে না হয়ে যদি ধরো তার সাথে তার বন্ধু একই বয়সের একই শক্তির আরো একজন জয়েন করতো, হুম, তাহলে এখানে কত ফোর্স বলতাম আমরা তখন, এটাকে একটু বাড়াইতে হইতো, বাড়ায় এটা হয়ে যেত মনে করো এটা 6 ইউনিট হতো, রাইট। আচ্ছা, আরো দুইজন জয়েন করলো একই বয়সে, তারা মনে করলো আমরা তাদের সবার শক্তি সমান 4 জনেরই, তাহলে 4 জন মিলে তখন কি হতো 12 ইউনিট ফোর্স। তো তখন কিন্তু অবজেক্টটা এদিকে মুভ করতো, তাই না, কারণ কি তখন এই 12 ইউনিটটা বড়, ওকে, এই 12 ইউনিটটা বড়। তো রেজাল্টেন্ট ফোর্স কত, রেজাল্টেন্ট ফোর্স কাজ করতো এটা না, হ্যাঁ, এদিক থেকে কাজ করতো, সেটা হয়তো 12 - 10 = 2 ইউনিট ফোর্স। ওকে, 2 ইউনিট ফোর্স তো ছোট, রাইট, 2 ইউনিট ফোর্স একটা ছোট ফোর্স কাজ করতো এখানে, এটা এই যে এই ফোর্সটা তখন কাজ করতো মনে করো, ঠিক আছে, একটা ছোট ফোর্স কাজ করতো 2 ইউনিট ফোর্স। তাই এই আলোচনা করার উদ্দেশ্য হলো যে আমাদের লব্ধি ফোর্স নিয়ে চিন্তা করতে হবে, কাজ করতে হবে, ওকে। একটা অবজেক্টে অনেকগুলো ফোর্স থাকতে পারে, আলটিমেটলি আমাদের সেই ফোর্স গুলা রেজাল্টেন্ট বা লব্ধি ফোর্সটা বের করতে হবে, ঠিক আছে। এবার আরেকটা সিনারিও দেখি আমরা। আচ্ছা, এটা হচ্ছে পৃথিবী, ওকে। যদি পৃথিবীর কোনো মহাকর্ষ বল না থাকতো, পৃথিবী যদি না টানতো কাউকে, ঠিক আছে, ধরে নিলাম টানে না আর কি, হ্যাঁ, আমাদের আলোচনা সুবিধার্থে, তাহলে কি হতো, ধরো এটা একটা অবজেক্ট, এটা 1 কেজি, এটার ম্যাস, এগুলা মনে করো ছোট ছোট 500 গ্রাম এরকম বিভিন্ন ম্যাসের এগুলো অবজেক্ট। কোনো অবজেক্টই পৃথিবীর দিকে আসতো না, সবই কি ভেসে থাকতো, তুমি যেখানে রাখবো সেখানেই রয়ে যাবে, তাই না, এই যে বাতাসের মধ্যে ভাসতে থাকবে, রাইট। তুমি টেনে এনে নামাতে পারবে, অসুবিধা নেই, কিন্তু পৃথিবী টানবে না, ধরে নিলাম আমরা, তাহলে কি সব ভাসতে থাকবে। তো আমরা একটা এরকম অবস্থা চিন্তা করলাম, যদিও এটা বাস্তব চিন্তা না, কিন্তু আমাদের আলোচনা বোঝার সুবিধার্থে আমরা এটা ধরে নিলাম। আচ্ছা, তো মনে করে এইরকমই একটা অবস্থায় পৃথিবীর কোনো মহাকর্ষ বল নয়, কাউকে টানছে না, এই অবস্থায় ওই 1 কেজি ম্যাসটাকে আমরা পৃথিবীর সারফেসের উপরে রাখলাম, পৃথিবীর পৃষ্ঠের উপরে রাখলাম, পৃথিবী কিন্তু টানছে না, ওকে, এগুলো নাই। আমরা আরো চিন্তা করবো কি, যে এদিক থেকে কোনো বাতাসও একে কোনো ফোর্স দেয় না, রাইট, মানে এই অবজেক্টের উপরে কোনো ফোর্স নাই, শুধু তুমি এখন যে ফোর্সটা দিচ্ছ, এই যে এটা ব্লু কালারের ফোর্স যেটা দেখালাম, এই ফোর্সটা ছাড়া কোনো ফোর্স নাই, আমরা ইমাজিন করলাম, ধরে নিলাম আর কি, হ্যাঁ, আমাদের আলোচনার সুবিধার্থে। তারপর ধরো এখানে এখানে ধাক্কা দিলে যে ফ্রিকশন, হ্যাঁ, পৃথিবীর মাটি একে আটকে রাখতে চায়, রাইট। আমরা যদি মাটির উপরে কোনো কিছু ধাক্কা দেই, এটা কিন্তু আমাদের শক্তি শক্তি খরচ করতে হয়, কারণ কি এখানে ফ্রিকশন আছে কিন্তু, হ্যাঁ, আটকে রাখতে চায় নিচে। যে এই এই অবজেক্টের যে সারফেস, এই হলুদ অবজেক্টের এই যে সারফেস আর পৃথিবীর সারফেস, এদের মধ্যে আটকে আটকে থাকতে চায়, ওকে। তো ওইটা বাধা দেয়, মানে আমরা এদিকে ঠেলি আর ফ্রিকশন এদিকে ঠেলতে চায়, এই কারণে কিন্তু আমাদের কষ্ট করতে হয়। হুম, তো তাহলে আমরা এখন আলোচনা তুলে ধরছি এই ফ্রিকশনও নাই, রাইট, এই ফ্রিকশনও নাই, এয়ারও কোনো কোনো রেজিস্ট্যান্স নাই, রাইট, পৃথিবীও টানছে না, কোনো কিছুই নাই, ফ্রি, ওকে। এই অবস্থায় আমরা এখন একে পুশ করছি, এই যে পুশ করছি, সার্টেন অ্যামাউন্টের একটা ফোর্স দিয়ে আমরা পুশ করছি, দেখি কি হয়, হ্যাঁ। আমরা কিন্তু এই স্টেপ বাই স্টেপ আলোচনা যাচ্ছি কেন, ফোর্সের ইউনিট ঠিক করার জন্য, এটা যেন না ভুলে যাই, আলোচনার মাঝখানে যেন আবার হারিয়ে না যায়, আমরা আমাদের উদ্দেশ্য ঠিক রাখতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে 1 ইউনিট ফোর্স সমান কতটুকু সেটাকে আমরা ডিফাইন করব, ওকে, বা সায়েন্টিস্টরা যেভাবে ডিফাইন করেছে সেটা শিখবো, ওকে। আচ্ছা, এইখানে দেখো আমরা একটা ওই যে 1 কেজির ম্যাচটা, ওই অবজেক্টটা এখানে রাখলাম, পৃথিবীর উপরে কোনো ফ্রিকশন বা ঘর্ষণ নাই, বাতাসের রেজিস্ট্যান্স নাই, পৃথিবী টানছে না, কিছুই না। এই অবস্থায় আমি একটা ফোর্স দিলাম, সাপোজ আমি 2 ইউনিট ফোর্স মনে করলাম, এই যে এরোর সাইজ দেখো, হ্যাঁ, যেটা 2 ইউনিট, আমরা মন গড়া একটা 2 ইউনিট বললাম আর কি। তো এটা থেমেছিল যে ইউ ইকুয়াল টু 0। তো আমি যদি এটাকে ফোর্স দেই,
রাইট? আমরা তো জানি ওই যে রিক্সা লরির উদাহরণ থেকে দেখেছি এটা চলা শুরু করবে, কিন্তু এটা একটা স্পিড পাবে বা ভেলোসিটি কিন্তু পাবে, এদিকে চলা শুরু করবে। আমরা দেখলাম যে এটা হলো 2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে, ওই যে 1 সেকেন্ডে 2 মিটার চলে আসে এই ধাক্কার কারণে, 2 ইউনিট ফোর্স যে ধাক্কার কারণে 1 সেকেন্ডে 2 মিটার চলে আসে। এই যে আমরা দেখিয়েছি কিন্তু, এই যে 1 সেকেন্ডে এতটুকু, হ্যাঁ। সো এইখান থেকে এতটুকু কত, 2 মিটার। ক্লিয়ার? এটা 2 মিটার, এখান থেকে এতটুকু, এই, ঠিক আছে, এই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 2 মিটার। সো এই ফোর্সটা দেয়াতে, রাইট, থামা অবস্থা থেকে অবজেক্টটা 1 কেজি ভরের অবজেক্টটা কতটুকু, 2 মিটার চলে আসলো 1 সেকেন্ডে। সো সে কত স্পিড আপ হলো, মানে তার কতটুকু থামা অবস্থা থেকে তার স্পিড কতটুকু বৃদ্ধি পেলো, স্পিড ইনক্রিজ করেছে 2 মিটার পার সেকেন্ড। আগে ছিল 0, এখন 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই জায়গায় চলে আসছে এটা, রাইট, ধাক্কাটা দেওয়ার কারণে। মনে করো এই ধাক্কাটা দিয়েই তুমি ধাক্কাটা সরিয়ে নিয়েছো, তুমি আর ধাক্কা দাও না, একবারই ধাক্কা দিয়েছো, এখানে কোনো ফ্রিকশন নাই, এয়ার রেজিস্ট্যান্স নাই, পৃথিবী টানছে না, কিছুই না, ওকে। তুমি ধাক্কাটা দিয়েই সরিয়ে নিয়েছো, তাহলে কি হবে, এই অবজেক্টটা এখানে আসছে না, তুমি ফোর্স আর দিচ্ছ না, কিন্তু এই যে ফোর্স নাই, কিন্তু এই যে ফোর্স নাই, তুমি ওই যে ফোর্স সরিয়ে নিয়েছো, ফোর্স দেওয়ার পরেই তুমি এই যে ফোর্সটা উইথড্র করেছো, So, বস্তুটা কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, তাহলে যেহেতু ফোর্স নাই, এখন অবজেক্টটা কি হবে, এখানে কি থেমে যাবে? না, থামবে না। কারণ কি, সে তো চলা শুরু করেছে একবার, রাইট, 2 মিটার পার সেকেন্ডে চলা শুরু করেছে। যেহেতু তাকে অপোজিট দিক থেকে বাতাস বাধা দিচ্ছে না, এখানে ফ্রিকশন নাই, পৃথিবী টানছে না, কেউ কোনো ফোর্স অ্যাপ্লাই করছে না, তুমি এসেও ধাক্কা দিচ্ছ না, কেউ বাধা দিচ্ছে না, তাহলে এই অবজেক্টটা কিন্তু চিরকাল চলতে থাকবে, অসীম সময় পর্যন্ত ভবিষ্যৎ দিকে, এটা সামনের দিকে চলতেই থাকবে, চলতেই থাকবে, এবং ওর স্পিড কিন্তু চেঞ্জ হবে না। ওই যে প্রথমে 2 মিটার পার সেকেন্ড ছিল, এটা সারা জীবন 2 মিটার পার সেকেন্ডে চলতেই থাকবে, রাইট। তার গতির পরিবর্তন হবে না। আমরা তো জানি ফোর্স অ্যাপ্লাই না করলে, কোনো লব্ধি ফোর্স না থাকলে কোনো দিক থেকে, ওর এই স্পিড কখনো চেঞ্জ হবে না। তুমি যদি এই জায়গায় আসার পরে, মনে করো ডি পয়েন্ট, এখানে আসবে আবার নতুন করে ফোর্স দাও, তখন হ্যাঁ তার স্পিড 2 মিটার পার সেকেন্ড থেকে বেড়ে হয়তো 3 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড, 5 মিটার, কিছু একটা হইতো। মানে ফোর্স যতক্ষণ থাকবে ততক্ষণ স্পিডের চেঞ্জটা হবে। ফোর্স যদি না থাকে, তাহলে তার স্পিড যা ছিল সেই স্পিডে সে চলতে থাকবে, বা থেমে থাকলে, থেমে থাকা অবস্থায় ফোর্স যদি তার উপর 0 হয়, সে থেমেই থাকবে, মানে তার স্পিড ইকুয়াল টু 0ই থাকবে। অর্থাৎ থেমে থাকা বস্তু চিরকাল থেমে থাকবে, বা চলমান বস্তু চিরকাল একই ব্যাগে একই স্পিডে চলমান থাকবে, যদি কোনো তার উপর রেজাল্টেন্ট ফোর্স না থাকে। আশা করি এটা ক্লিয়ার, মানে ফোর্সের সাথে গতি সম্পর্কে আগেও বলেছি, এখন আরেকবার একটু ডিটেল ছবি আকারে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে? আচ্ছা, এবং এই স্পিডটা যদি চেঞ্জ হয় না, আমরা এটাকে বলি সমবেগ। দেখো তার 2 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 2 মিটার যাচ্ছে, দেখো এখানেও আবার পরের সেকেন্ডেও সে কতটুকু গেছে, এখান থেকে এখানে 2 মিটারে কিন্তু, ওকে। সো আবার পরের সেকেন্ড, তুমি ঘড়ি ধরেছো, পরের সেকেন্ডে আবার সে 2 মিটার গিয়েছে, ওকে। তো এইভাবে প্রতি সেকেন্ডে সে 2 মিটার করে আগাবে, চলতেই থাকবে। তা তুমি ঘড়ি ধরবা যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে, ধরো দাঁড়িয়ে এখানে তুমি দাঁড়িয়ে আছো, তুমি ঘড়ি ধরবা, দেখবা যে প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে অবজেক্টটা 2 মিটার করে সে এই সামনের দিকে আগাচ্ছে, তাই না? কোনো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে না, সো সে চলতেই থাকবে, ওকে। আবার এখানে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করতো, তো তার গতি কত ছিল বা স্পিড 0 ছিল, তাহলে তার স্পিড কখনো চেঞ্জ হবে না, কারণ কোনো ফোর্স অ্যাপ্লাই নাই। মানে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, চলমান বস্তু চলমান, চিরকাল চলমান থাকবে, যদি তার উপর কোনো ফোর্স অ্যাপ্লাই না করা হয়। হ্যাঁ, যেমন এখানে এইটা 2 মিটার পার সেকেন্ডে চলতেছিল এটা, এখন তুমি এটাকে এখানে থামাতে চাও, হ্যাঁ, তার স্পিড 0 করতে চাও, কি করতে হবে, উল্টা দিক থেকে তাকে একটা ফোর্স দিতে হবে। ফোর্স একটা দিলে তখন সে থেমে যাবে, সাথে সাথে হয়তো থামবে না, একটু চলে, ধাক্কা এদিক থেকে দিলে একটু টাইম লাগবে, সে এই জায়গায় গিয়ে হয়তো থেমে যাবে, ওকে। কিন্তু ফোর্স দেওয়া লাগবে তাকে থামাতে হলে, ওকে। এখন আমরা তার পরের সিনারিওটা দেখি। পরের সিনারিওটা কি, ওই একই অবজেক্ট একই জায়গায় ছিল, হ্যাঁ, এটা যদি এ পয়েন্ট হয়, এটাও এ পয়েন্ট, একই, ওই একই পৃথিবীর উপরে একইভাবে রাখা। সো তার ইনিশিয়াল স্পিড 0, ওকে। ওই সেম অ্যামাউন্টে ফোর্স দিলাম, আমাদের মন মতো একটা 2 ইউনিট চিন্তা করলাম, এতটুকু ফোর্স 2 ইউনিট, ঠিক আছে, ধরে নিলাম আর কি, যে ওই বাচ্চাটার শক্তি অনুযায়ী সে 2 ইউনিট ফোর্স অ্যাপ্লাই করতে পারে, আর ওই বয়স্ক লোকটা
দেখা গেল 7 ইউনিট ফোর্স অ্যাপ্লাই করছে, 10 ইউনিট অ্যাপ্লাই, তাই না? আমাদের ছবিতে তাই ছিল। তো সেরকম আমরা একটা ধরে নিলাম আর কি, যেটা একটা বাচ্চার সব শক্তিতে যে ফোর্স সেইটা, যে 2 ইউনিট ফোর্স। আমরা ইউনিট ফোর্সে ইউনিট এখনো জানি না। আচ্ছা, ঠিক আছে। সো থেমেছিল। এখন আমি ওই একই 2 ইউনিট ফোর্স দিলাম, সেই প্রথমে এসে পেয়ে গেল কত, 2 মিটার পার সেকেন্ড, মানে এই 1 সেকেন্ডে ওকে অবজেক্টটা কত, 2 মিটার চলে আসছে। তার মানে তুমি এখানে ঘড়ি ধরেছিলে, ঘড়ি ধরে দেখলে যে 1 সেকেন্ডে এসে 2 মিটার চলে আসছে। তার মানে এই অবজেক্টটার স্পিড আপ হয়েছে কত, 0 থেকে 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তার আগের ছবির সাথে এই ছবির পার্থক্য কি, দেখলেই বোঝা যাচ্ছে, তাই না? পার্থক্যটা সহজ। এই যে এখানে কোনো ফোর্স ছিল না, কিন্তু এই জায়গায় ওই যে তুমি 2 ইউনিট ফোর্স দিতে, এটা এখনো আছে অ্যাপ্লাইড, এটা উঠিয়ে নিচ্ছ না তুমি। ফোর্সটা এখনো চলো, মানে পুশ করা আছে, তুমি পুশটা ধরে রাখছো। অনেকটা গাড়িতে, গাড়ির ভিতরে এক্সেলেটরে চাপ দেয় না, সেইটাই আর কি। গাড়ির এক্সেলেটর চাপ দিয়ে পা দিয়ে ধরে রাখলে গাড়ির স্পিড বাড়তে থাকে যে। সো ফোর্সটা কিন্তু অ্যাপ্লাই, ওই 2 ইউনিট ফোর্স। ওকে, তাহলে কি হবে, এইখানে 2 মিটার পার সেকেন্ড ছিল এই বি পয়েন্টে, ফোর্স যেতে অ্যাপ্লাই, তাহলে আবার তার স্পিড বাড়বে। একই অ্যামাউন্টের ফোর্স যেহেতু, একই পরিমাণের স্পিড বেড়ে যাবে। ভালো করে খেয়াল করো, একই অ্যামাউন্টের ফোর্স থাকলে অবজেক্টটার ম্যাস যদি আগের মতোই সমান থাকে, ওকে 1 কেজি ছিল এখনো 1 কেজি, ম্যাসটা চেঞ্জ হচ্ছে না একটা অবজেক্টের। আপনি যতটুকু ফোর্স দিচ্ছ, হ্যাঁ, ওই ততটুকু ফোর্সই এখানে বলবৎ রাখছো, ওইটাই অ্যাপ্লাইড আছে। তাহলে প্রতি মুহূর্তে বা প্রতি সেকেন্ডে আমরা চিন্তা করি, তার একই স্পিড বাড়বে। তাহলে এ বি পয়েন্টে 2 মিটার পার সেকেন্ড হলে, ওকে, তাহলে তার পরের সেকেন্ডে তার স্পিড আরো 2 মিটার পার সেকেন্ড বাড়বে। ওকে, প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে বাড়ে, কারণ 2 ইউনিট ফোর্স দিলে প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে স্পিড তার বাড়বে। তাহলে এখানে ছিল 2 মিটার পার সেকেন্ড। ওকে, আবার ঘড়ি ধরলা তুমি, 1 সেকেন্ড পরে গিয়া অবজেক্টটা এইখানে চলে আসবে সি পয়েন্টে, এবং এই জায়গায় যে এই 1 সেকেন্ডের মধ্যে তার স্পিড কিন্তু 4 মিটার পার সেকেন্ড। কারণ কি, ওই যে প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে তার স্পিড বাড়বে, তাই না? এটা অ্যাড হবে, প্রতি সেকেন্ডে গিয়া তার স্পিড ইনক্রিজ হবে সেম রেটে। অর্থাৎ ফোর্স যেহেতু চেঞ্জ হচ্ছে না, তাহলে প্রথম সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড স্পিড হয়েছে, পরের সেকেন্ডে গিয়ে আরো 2 মিটার পার সেকেন্ড অ্যাড হবে। ফোর্সটা এখনো আছে, সি থেকে ডি তে আসছে। ওকে, তাহলে এখানে ছিল 4 মিটার পার সেকেন্ড, আরো 2 যোগ হবে এই জায়গায় আসলে, তাহলে হয়ে যাচ্ছে 4+2 = 6 মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস এইখানে 1 সেকেন্ড, কিন্তু ঘড়িতে 1 সেকেন্ডই তুমি মাপবা, ঘড়ি ধরলে 1 সেকেন্ড দেয়, এই 1 সেকেন্ড এসে চলে যাবে, কিন্তু কি, সে চলে যাবে এই জায়গায় 4 মিটার পার সেকেন্ড। তো তো আরো দুই, ফোর্স যেতে অ্যাপ্লাইড, আরো 2 মিটার পার সেকেন্ড অ্যাড হবে। তার মানে এই 1 সেকেন্ডে সে 4+2, 6 মিটার চলে যাবে। এইখান থেকে এইখানে হচ্ছে 6 মিটার, রাইট? তাহলে এইখান থেকে এখানে কত ছিল আমরা একটু সহজে হিসাব করতে পারবো। এইখান থেকে এখানে যেহেতু 4 মিটার পার সেকেন্ড এসে যাচ্ছে, এটা হচ্ছে 4 মিটার। ওকে, আর এইখান থেকে এখানে প্রথমবার প্রথম সেকেন্ডে 2 মিটার, তাহলে বোঝা গেল। তার মানে এইখানেও কিন্তু আমি 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, টোটাল 3 সেকেন্ড আমি টাইম হিসাব করলাম ঘড়িতে। 3 সেকেন্ড এসে চলে আসছে কত, 2 মিটার প্লাস 4 মিটার প্লাস 6 মিটার ইকুয়াল টু কত, 2, 4, 6, 6 is 12 মিটার। সো এ থেকে এই বি পর্যন্ত হচ্ছে 12 মিটার, রাইট? কত সেকেন্ডে, এক দুই, 1, 2, 3 সেকেন্ডে। এখানেও দেখো 1, 2, 3 সেকেন্ড। এখানে কত মিটার আসছিল, এখানে আসছিল এই জায়গায় 2 মিটার, এই জায়গায় 2 মিটার, এই জায়গায় 2 মিটার। 2+2+2 = 6 মিটার, মানে অর্ধেক। আর এখানে ডাবল। বুঝা গেল? মানে ফোর্স অ্যাপ্লাইড ছিল বলে তার কি হয়েছে, প্রতি সেকেন্ডে স্পিড ইনক্রিজ করেছে, প্রতি সেকেন্ডে স্পিড ইনক্রিজ করেছে। তাহলে আমরা আহ, এইখানে একটা সুন্দর জিনিস শিখলাম। সেটা কি, যে একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করে সেটা যদি ফোর্সটা ধরে রাখা হয়, মানে ফোর্সটা যদি কনস্ট্যান্টলি অ্যাপ্লাইড থাকে বস্তুটার উপরে, তাহলে ওই বস্তুটার স্পিড কনস্ট্যান্টলি বাড়তে থাকে, স্পিড চেঞ্জ হতে থাকবে, সমবেগে সে থাকবে না, সমবেগে সে থাকবে না। এই সিচুয়েশনটা ছিল সমবেগের সিচুয়েশন, একই বেগ, মানে কনস্ট্যান্ট ভেলোসিটি, রাইট? কনস্ট্যান্ট ভেলোসিটিতে ছিল এই সিচুয়েশনটা, সিচুয়েশন 1। আর সিচুয়েশন 2 কি, নট কনস্ট্যান্ট ভেলোসিটি, এটা হচ্ছে সমবেগ না। তার মানে কি, বেগ চেঞ্জ হচ্ছে, হুম, পরিবর্তনশীল
বেগ হবে এখানে, যেহেতু ফোর্স আমি উইথড্র করি নাই, ফোর্স অ্যাপ্লাই, সবসময় ফোর্সটা ছিল। পরিবর্তনশীল বেগ মানে হচ্ছে ত্বরণ। তোমরা ক্লাস 7-এ পড়ে এসেছো, অ্যাক্সিলারেশন তোমরা পড়েছিলে, দেখো মনে করতে পারো কিনা, বা ক্লাস 7-এর বইটা খুলে দেখতে পারো, অ্যাক্সিলারেশন। ওকে, তার মানে কোনো একটা বস্তুতে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে ওই বস্তুতে ত্বরণ সৃষ্টি হয়। হুম, ত্বরণ সৃষ্টি হয়। মানে ফোর্সটা যদি তুমি না উঠাও, সবসময় বলবৎ থাকে, গাড়ির এক্সে চাপ দিয়ে ধরে রেখেছো, গাড়িটা কনস্ট্যান্ট, তার স্পিড চেঞ্জ হতে থাকে, প্রতি সেকেন্ড তার স্পিড বাড়বে। ঠিক আছে, তাহলে এখন আমরা ত্বরণ বা এক্সিলারেশন ইকুয়াল টু, আমরা কি ক্লাস 7-এ তোমরা পড়েছো, বেগের পরিবর্তন বা গতির পরিবর্তন বা স্পিডের পরিবর্তন। তাহলে কি শেষ বেগ বা ফাইনাল ভেলোসিটি বা ফাইনাল স্পিড মাইনাস কি আদি বেগ ডিভাইডেড বাই সময়, রাইট? এইভাবে যদি করি আমি, তাহলে আমি হিসাব যদি করি, এই এ থেকে বি, এই জায়গায় ত্বরণ কত, ত্বরণকে আমরা এক্সেলারেশন দিয়ে লিখি, এই জায়গায় ত্বরণ হচ্ছে ফাইনাল ব্যাক টু আদি ব্যাক জিরো, তাহলে কি 2 - 0, সময় কত, এই যে 1 সেকেন্ড, 1 ইকুয়াল টু 2, তাহলে তার এক্সেলারেশন কত, এইটার উপরে হচ্ছে মিটার পার সেকেন্ড আর নিচে কিন্তু সেকেন্ড, তাহলে কি মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই সেকেন্ড ইকুয়াল টু কি 2, এভাবে লিখি আমরা, মিটার পার সেকেন্ড ইন্টু 1/সেকেন্ড, রাইট? ইকুয়াল টু কি 2 মিটার পার সেকেন্ড, সেকেন্ড স্কোয়ারটা নিচে, রাইট? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এই জায়গায় ত্বরণ কত, এই বি টু সি, এই জায়গায় ত্বরণ কত, এখানে আমরা এ টু বলি, এক্সিলারেশনের এ টু। ওকে, ফাইনাল ভেলোসিটি কত, এই জায়গায় 4 মিটার পার সেকেন্ড, এই 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 পুরো জায়গাটাতে, এই সেকেন্ডে এখানে 4 মিটার পার সেকেন্ড, আর এইখানে কত ছিল 2 মিটার পার সেকেন্ড, এখানে 4 মিটার পার সেকেন্ড, তাহলে এক্সিলারেশন কত, 4 - 2, তাই না? 4 - 2 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই সময় কত, ওই যে 1 সেকেন্ডে, এটা 1 সেকেন্ডে এখানে আসে, 1 সেকেন্ড ইকুয়াল টু কত, করতে গেলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে তুমি প্রতি স্টেপে এইভাবে যদি প্রতি সেকেন্ডের জন্য তুমি ত্বরণ বের করো, এটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারই হবে। বা তুমি চাইলে একদম, ওকে, এইটাকে ফাইনাল ভেলোসিটি ধরো, এইটাকে তুমি যদি ইনিশিয়াল ভেলোসিটি ধরো, আদি বেগ, তুমি সেভাবে করতে পারো। মানে আমরা তো এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি তে আলাদা আলাদা ত্বরণ বের করছি, তুমি একসাথে এ থেকে ডি পর্যন্ত চাইলেও করতে পারো। সেটা কি, আমরা এটাকে এ, এই মানে ওভারঅল অ্যাক্সিলারেশনটা যদি হিসাব করি, দেখো একই আসবে, খেয়াল করি শেষ বেগটা কত, 6 মিটার পার সেকেন্ড, 6 মাইনাস আদি বেগ কত, 0, 6 - 0, ওকে, মিটার পার সেকেন্ড, বেগের পার্থক্য কত সময়, এই যে 1 সেকেন্ড, আরো 1 2 সেকেন্ড, 3 সেকেন্ড, টোটাল 3 সেকেন্ড এসে কিন্তু এ থেকে ডিতে আসছে, তাহলে 3 সেকেন্ড কত হলো, 6 ডিভাইডেড বাই 3, 6 ডিভাইডেড বাই 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এগুলো কত, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কি একই আসছে না, এই যে 2 মিটার পার, তাহলে তুমি আলাদা আলাদা বিভিন্ন সেগমেন্টে ত্বরণ হিসাব করলে যা পাবা, ওভারঅল হুম নিয়ে হিসাব করলে তুমি একই পাবা। সো এটা হলো সমত্বরণ, তার মানে কি সব জায়গাতেই তার ত্বরণ সমান, প্রত্যেকটা জায়গায় এ থেকে বি তেও তার ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বি থেকে সি তেও তার ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সি থেকে ডি তেও তার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি তার ত্বরণ সমত্বরণ। প্রথম সিচুয়েশনটা ছিল সম বেগ, রাইট? তার বেগ চেঞ্জ হয় না, ওখানে কিন্তু ত্বরণ ছিল না, রাইট? ওখানে একটা সমান বেগ ছিল, অলওয়েজ কি, ওই যে দেখো 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সমবেগ। কিন্তু তোমাকে যদি জিজ্ঞাসা করি এখানে ত্বরণ কত, ত্বরণ জিরো, ফোর্সই তো দিয়ে উঠিয়ে ফেলেছি আমি, সো কোনো ত্বরণ নাই, কিন্তু বেগ হচ্ছে সমবেগ, সমান বেগে চলছে। আর সেকেন্ড সিচুয়েশনটা হচ্ছে পরিবর্তনশীল বেগ, সমবেগ নাই, প্রতি সেকেন্ডে তার বেগ চেঞ্জ, বেগের পরিবর্তন হচ্ছে, এবং সেই জন্য তার ত্বরণ আছে একটা, হ্যাঁ, সমত্বরণে তার কি গতিটা, তার সমত্বরণের গতি। তাহলে সমবেগ এবং সমত্বরণ আমরা কিন্তু বুঝলাম, ওকে। হ্যাঁ, প্রথম সিচুয়েশনে একদম শুরুতে একটা তার ত্বরণ কিন্তু আবার আছে, খেয়াল করো, শুরুতে তার স্পিড 0,
এবং ফোর্সটা দিয়ে সরিয়ে ফেলেছি, কিন্তু ফোর্স তো দেওয়া হয়েছিল। এই জায়গায় কিন্তু তার একটা ত্বরণ আছে। এই জায়গায় কত বেগ হয়েছে 2 মাইনাস 0, টাইম কিন্তু কত 1 সেকেন্ড, 1 ইকুয়াল টু 2/1 ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, এই জায়গায় একটা ত্বরণ তার হয়েছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু যেহেতু ফোর্সটা আমি সরিয়ে ফেলেছি, সেই জন্য ত্বরণ আর থাকে নাই। রাইট, একটা স্পিড পেয়েই সে ওটা দিয়ে চলছে, কোনো ত্বরণ কিন্তু আর নাই। তাহলে ওভারঅল যদি বলি হ্যাঁ এটা কোনো ত্বরণ নাই, বাট একদম স্টার্টিং মোমেন্টটা যদি তুমি চিন্তা করো, ওই মুহূর্তে কিন্তু একটা ত্বরণ হয়েছিল তার, কারণ ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছিল। যেই ফোর্স সরিয়ে ফেলেছে তার ত্বরণ বলে আর কিছু নাই। তার মানে কি, আমরা আরেকটা বিষয় শিখলাম এখানে, যে ততক্ষণই ত্বরণ থাকে বা এক্সিলারেশন থাকে কোনো বস্তুর, যতক্ষণ ওই বস্তুর উপর ফোর্স বা বল অ্যাপ্লাইড থাকে। এই বস্তুর উপর বলটা যদি প্রয়োগ করা অবস্থায় লেগে থাকে ফোর্সটা, ওকে, এই যে লেগে আছে, তাহলে তার ত্বরণ থাকবে, আদারওয়াইজ তার মধ্যে কোনো ত্বরণ থাকবে না। এখন একটা প্রশ্ন করি, দেখো, যে ধরো এ, এটা তো এ পয়েন্ট বলেছি, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। এখন এই সি পয়েন্ট পর্যন্ত আমার ফোর্সটা ছিল, এবং আমরা কত, তার স্পিড কত পেয়েছি এই জায়গায়, 4 মিটার পার সেকেন্ড। 4 মিটার পার সেকেন্ডে সে এই সেকেন্ডে এখানে 4 মিটার পার সেকেন্ড স্পিডে ছিল। এখন আমি ফোর্সটা উঠিয়ে ফেললাম। ফোর্স উঠানোর সাথে সাথে কিন্তু তার আর ত্বরণ থাকবে না, মানে তার বেগের আর পরিবর্তন হবে না। এখন সে সামনের দিকে যাবে, কারণ কোনো বাধা নাই। বাতাস বাধা দিচ্ছে না, ফ্রিকশন নাই, পৃথিবী টানছে, কেউ কোনো বাধা দিচ্ছে না, তুমিও এসে ধাক্কা দিচ্ছে না উল্টা দিক থেকে। তাহলে তার যে স্পিড গেইন করেছিল এই সি পয়েন্ট পর্যন্ত এসে, 4 মিটার পার সেকেন্ড, এই 4 মিটার পার সেকেন্ড বেগে, সমবেগে সে চলতে থাকবে, সিচুয়েশন ওয়ান এর মতো। ফোর্স নাই, ওকে, কোনো ফোর্স নাই, যেই স্পিড ছিল ওই স্পিডেই। মানে একটা গতিশীল বস্তু তার ওই বেগে, সমবেগে চিরকাল চলতে থাকবে, কেমন পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ যতদিন না চাইবেন থেমে যাবে, ততদিন কি এটা চলতেই থাকবে। সো আমার এখানে আমি যেটা বলতে চাচ্ছি, যে সি পয়েন্টে এসে যদি আমি ফোর্সটা উইথড্র করতাম, ঠিক আছে, তাহলে সে সমবেগে সামনের দিকে চলতে থাকতো, আজীবন চলতে থাকতো। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা 3 নাম্বার সিচুয়েশন। আরেকটা 3 নাম্বার সিচুয়েশনটা আগের মতোই, দেখো একই অবজেক্ট আমার, কিন্তু পার্থক্যটা কি, এখানে এখানে শুধু পার্থক্য দিয়েছি আমরা, ফোর্সটা কমিয়ে দিয়েছি। বলছি আগেরটা অর্ধেক আর কি, হ্যাঁ, আগে 2 ইউনিট আমাদের মন মতো ধরেছি, এটা অর্ধেক করে 1 ইউনিট করেছি। মনে করো আর একটু ছোট বাচ্চা দিল আর কি, আগেরটা ধরো এটা একটা বাচ্চা ছিল 2 ইউনিট ফোর্স দিতে পারতো, এখন আর একটু ছোট বাচ্চা ধাক্কা দিচ্ছে, এটা 1 ইউনিট ফোর্স মনে করছি আর কি আমরা। আচ্ছা, যদিও আমরা এখনো ফোর্সের ইউনিট শিখি নাই। আচ্ছা, তো 1 ইউনিট ফোর্স দিয়ে ধাক্কা দিলাম ওই বস্তুটা, সেম বস্তু, সেম অবজেক্টটাকে, তাহলে কি হবে? আমাদের কমন সেন্স কি বলে, একই বস্তু ছিল 1 কেজি, এটাও 1 কেজি, ওই বস্তুটাই থেমে ছিল, এটাও থেমে আছে। সো আমি ফোর্স কমিয়ে দিয়েছি। তাহলে কি আমরা কি মনে করি যে সেম আগের স্পিড পাবে? ফোর্স কম দেয়া সত্ত্বেও একটা জিনিসকে আস্তে ধাক্কা দিলাম, কম ফোর্স দিয়ে ধাক্কা দিলাম, তাহলে কি সে এই বেশি ফোর্স দিয়ে ধাক্কা দিলে যে স্পিড হয় সেটা কি হবে? কখনোই হবে না। আমরা গেস করতে পারি, ফোর্স বা বল যেহেতু হাফ হয়ে গেছে, রাইট, আগে ছিল 2, এখন হচ্ছে 1, তাহলে অর্ধেক, তাহলে স্পিডটাও অর্ধেক হবে। আমরা কিন্তু এটা গেস করতে পারি, এবং তাই কিন্তু হয়। 1 কেজি ম্যাসের সেম ম্যাস এর অবজেক্টকে যখন আমরা ফোর্স অর্ধেক করে দিচ্ছি, ওকে, তখন কিন্তু তার স্পিডও অর্ধেক হয়ে গেছে। দেখো, এটা 2 মিটার পার সেকেন্ড ছিল আগে, যখন ফোর্স আমি 2 ইউনিট দিচ্ছিলাম, একটা বেশি ফোর্স দিচ্ছিলাম, আর এখানে কম ফোর্স দিলাম, অর্ধেক ফোর্স দিলাম, স্পিডও অর্ধেক হয়ে গেছে কিন্তু। এবং ফোর্সটা কিন্তু এখন অ্যাপ্লাইড কনস্ট্যান্টলি, আমরা কিন্তু উঠাচ্ছি না। সো এই ফোর্সটা যদি অ্যাপ্লাইড, তাহলে তার এক্সিলারেশন হবে। এবং প্রথমে যেহেতু 1 মিটার পার সেকেন্ড স্পিড আপ হয়েছে, ফোর্সও আমি চেঞ্জ করতেছি না, সেম 1 ইউনিট ফোর্স আছে, তাহলে কি এই সেকেন্ডেও, এই সেকেন্ডে, দ্বিতীয় সেকেন্ডেও কিন্তু আরো 1 মিটার পার সেকেন্ড ইনক্রিজ করবে। আগে 1 মিটার পার সেকেন্ড ছিল, 1+1 হয়ে এখন 2 মিটার পার সেকেন্ড হবে। ফোর্স যদি অ্যাপ্লাইড আছে, তৃতীয় সেকেন্ডে গিয়েও কিন্তু 2 প্লাস আরো 1 মিটার পার সেকেন্ড অ্যাড হবে, 3 মিটার পার, তাহলে কি প্রতি সেকেন্ডে কি +1 মিটার পার সেকেন্ড, +1 মিটার পার সেকেন্ড অ্যাড হচ্ছে। আগে যেমন প্রতি সেকেন্ডে +2 মিটার পার সেকেন্ড অ্যাড হয়েছে, ওকে, +2 মিটার এক্সিলারেশন ছিল, এখানে কিন্তু +1। তাহলে এখন এক্সিলারেশন কত? রাইট, প্রতি সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড। আমরা আগের মতো এত ডিটেল না করে
জাস্ট দেখেই বলে দিতে পারি এখন তার অ্যাক্সিলারেশন হচ্ছে যেটি প্রতি সেকেন্ডে 1, আগে ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখন হবে আসলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা যদি হিসাব করে বের করতে চাই তাও পারি। ওকে, তো ফাইনালি তার ধরো 3 মিটার পার সেকেন্ড, না অ্যাক্সিলারেশন কত, ফাইনাল হচ্ছে 3, শুরুতে ছিল 0, তাহলে 3 - 0, ওকে, মিটার পার সেকেন্ড, এটা তার ভেলোসিটি চেঞ্জ। ওকে, ডিভাইডেড বাই টাইম কত, ওই যে 3 সেকেন্ড, টোটাল 3 সেকেন্ডই তো আমরা সবগুলো দেখাচ্ছি, 1 + 1 + 1 3 সেকেন্ড, 3, তাহলে কত হলো 3 / 3, তাই না, 1, তার মানে 1, এটা সেকেন্ড তাই না, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে মিটার পার সরি, আমরা তো এগুলো জানি না, আমরা ক্লাস 7-এ কিন্তু শিখে আসছি, বা আমরা ম্যাথের ভগ্নাংশও কিন্তু এগুলা শিখেছি। ধরো মিটার পার সেকেন্ড, ওটাকে যদি সেকেন্ড দিয়ে ভাগ করি কি হয়, এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইভাবে। ওকে, এটাকে আবার লেখা যায় কিভাবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমরা এভাবে লিখতে পারি, তাই না? এগুলো আমরা শিখেছি কিন্তু ক্লাস 7-এ। ওকে, ভগ্নাংশও শিখেছি না, এই যে যেমন মনে করো 2/3 / 5 ইকুয়াল টু কি, 2/3, মানে 2/3 কে আমরা ভাগ করছি 5 দিয়ে, 2/3 ইন্টু কি 1/5, রাইট? সেইখান থেকে আমরা এই যে এইভাবে করি আর কি, মিটার পার সেকেন্ড মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, যদি এটা ধরো 5/3 হইতো তাহলে এটাও 3, তার মানে কি 2/3 স্কোয়ার। ওকে, সেভাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আশা করি এটা ক্লিয়ার তোমাদের, হ্যাঁ, যে এক্সিলারেশন কিভাবে বের করতে। তাহলে আমরা কি দেখলাম এই তিনটা সিচুয়েশন থেকে, তিনটা এক্সাম্পল থেকে, যে ফোর্স যতক্ষণ থাকবে এক্সেলারেশন বা ত্বরণ ততক্ষণ থাকবে, ফোর্স ডাবল করলে এক্সেলারেশন ডাবল হবে, স্পিড ডাবল করে বাড়বে প্রতি সেকেন্ডে, অথবা এক্সেলারেশন ডাবল হবে, রাইট? ফোর্স অর্ধেক হলে এক্সেলারেশন অর্ধেক হবে, বা স্পিড অর্ধেক হারে বাড়বে। ঠিক আছে, তারপরে ফোর্স থাকলে স্পিড তার চেঞ্জ হবেই, এবং ফোর্সের পরিমাণের সাথে স্পিড কত চেঞ্জ হয় বা ত্বরণ কত চেঞ্জ হয় সেটা আমরা দেখতে পেরেছি। আচ্ছা, এখানে যেমন ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার তার ত্বরণ, ওকে, আর এখানে ত্বরণ ছিল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে ফোর্স ফোর্স ম্যাস আর এক্সিলারেশন, এদের মধ্যে একটা রিলেশন আছে। ঠিক আছে, এবং সায়েন্টিস্ট এটা ঠিক করেছে যে যতটুকু ফোর্স, ঠিক আছে, এই যতটুকু ফোর্স একটা 1 কেজি ভরের বা 1 কেজি ম্যাসের অবজেক্টকে দিলে, 1 কেজি অবজেক্টের উপরে অ্যাপ্লাই করলে ওই অবজেক্টটা এক্সিলারেশন হয় 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেই ফোর্সটাই হচ্ছে 1 ইউনিট ফোর্স। ওকে, আমরা শুরুতে এখানে নিজেদের মন মতো করে চিন্তা করেছিলাম এটা 1 ইউনিট ফোর্স, কিন্তু এটা সায়েন্টিস্টরা কিন্তু এই এটাকেই 1 ইউনিট ফোর্সে ডিফাইন করেছে, রাইট? আমরা ইচ্ছা করেই শুরুতে এটাকে 1 ইউনিট বলে দিয়েছি, কারণ আলটিমেটলি এটা 1 ইউনিট ফোর্সের সংজ্ঞা বা ডেফিনেশন ঠিক করতে এটাই আমরা ইউজ করবো। অর্থাৎ এই যতটুকু ফোর্স, ওকে, যতটুকু ফোর্স অ্যাপ্লাই করলে 1 কেজি ভরের বস্তুর উপরে অ্যাপ্লাই করলে তার এক্সিলারেশন, এই যে তার এক্সিলারেশন হয়, স্পিড চেঞ্জ হয়, সেই এক্সিলারেশন 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। ওকে, সেটাই হচ্ছে 1 ইউনিট ফোর্স, এফ, রাইট? ফোর্সকে এফ দিয়ে দেখে। এবং আহ, আমরা দেখবো একটু পরে যে এই ফোর্স এর সাথে তার ম্যাস এবং তার এক্সিলারেশনের যে সম্পর্ক, সেইটা আমরা পরবর্তী দেখার চেষ্টা করব। এবং এফ ইকুয়াল টু এম এ, মানে যে ফোর্স, সেই ফোর্স ইকুয়াল টু তার ম্যাস এবং তার এক্সিলারেশনের গুণফলের সমান হবে। এইটা আমরা তার পরের স্টেপেই দেখব। তাহলে সায়েন্টিস্টরা যে 1 ইউনিট ফোর্স ডিফাইন করলো, ওকে, 1 ইউনিট ফোর্সটাকে আবার তারা ওই ইউনিটটাকে একটা নাম দিল। হুম, যে আমরা আগে বলেছি 1 ইউনিট ফোর্স, না? আগে যে আমরা 1 ইউনিট ফোর্স লিখেছিলাম সব জায়গায়, এই দেখো, তাই না? সব জায়গায় আমরা 1 ইউনিট। ওকে, তো এই অ্যামাউন্টের ফোর্সটাকে আমরা 1 ইউনিট ফোর্স, আর সায়েন্টিস্টরা বললো কি, ওকে, ওই 1 ইউনিট ফোর্সের নাম হবে 1 নিউটন
ফোর্স মানে বিজ্ঞানী নিউটনের সম্মানে অনারে এই 1 নিউটন নামটা দেয়া হয়েছে। যেমন দৈর্ঘ্যের বা লেংথের ইউনিট হচ্ছে মিটার, 1 মিটার। ওকে, 1 মিটার, তাই না? ওইটা আবার কোনো সায়েন্টিস্টের নামের না, 1 মিটার। তারপরে মনে করো ম্যাসের ইউনিট আমরা তো দেখেছি 1 কেজি, কিলোগ্রাম। এটা কোনো সায়েন্টিস্টের নামে না, ঠিক আছে? কিন্তু ফোর্সের যে ইউনিট ঠিক করা আছে, 1 ইউনিট ফোর্স, 1 নিউটন, এটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখি, রাইট? ঠিক যেমন 1 মিটারকে 1 মিটার লিখি, 1 কিলোগ্রামকে 1 কেজি লিখি। সো 1 নিউটন ফোর্সকে 1 এন, ক্যাপিটাল এন, ছোট না কিন্তু বড় হাতের এন দিয়ে লিখি। এটা বিজ্ঞানী নিউটনের সম্মানে। কেন বিজ্ঞানী নিউটনের সম্মানে? বোঝা যাচ্ছে যে এই ফোর্সের ইউনিট ডিফাইন করার ক্ষেত্রে, হ্যাঁ, বিজ্ঞানী নিউটনের অবদান সবচেয়ে বেশি। স্যার আইজাক নিউটন। এফ ইকুয়াল টু এম এ যে ইকুয়েশনটা আমরা এখন ডিটেল দেখবো, এইটা এই ইকুয়েশনটা সায়েন্টিস্টরা ঠিক করার ক্ষেত্রে বিজ্ঞানী নিউটনের গবেষণার উপর ডিপেন্ড করেছে অনেক বেশি। এই জন্য ফোর্সের ইউনিট 1 নিউটন নামকরণ করা হয়েছে। ওকে, তাহলে 1 নিউটন ফোর্স কি ঠিক করেছে সায়েন্টিস্টরা? 1 নিউটন ফোর্স হচ্ছে সেই ফোর্সটা যেটা কি 1 কেজি ম্যাসের অবজেক্টকে কি করে, পুশ করে বা পুল করে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার এক্সিলারেশন ঘটায়, ঠিক আছে? তাহলে 1 নিউটন ফোর্স হচ্ছে সেইটুকু ফোর্স, ওই যে আমরা এখানে তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, সেইটুকু ফোর্স যেটা কি করে একটা 1 কেজি ম্যাসের উপরে অ্যাপ্লাই হলে ওই ম্যাসটাকে, ওই অবজেক্টটার এক্সিলারেশন ঘটায় হচ্ছে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে আহ আর একটু বিস্তারিত দেখি ফোর্সের ইউনিট ক্লিয়ারলি বোঝার জন্য। আমরা আর একটু বিস্তারিত দেখি। আচ্ছা, 1 কেজি ম্যাস এর এক্সিলারেশন করতে হবে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে যে ফোর্সটা হচ্ছে সেটাকে আমরা বলছি 1 নিউটন। ওকে, আচ্ছা, এখন আমরা একটু আগে ওইটাও দেখলাম যে ফোর্স যদি বাড়ানো হয়, রাইট, এই যে ফোর্স যদি বাড়ানো হয় তাহলে কি তার এক্সিলারেশন বেশি হয়? আমরা 2 মিটার/সেকেন্ড স্কোয়ার পেয়েছিলাম, তাই না? ফোর্স বাড়ানো হলে এক্সিলারেশন বেড়ে যাবে। তাহলে আহ আমরা 1 কেজি যা ছিল তাই থাকলো, এই অবজেক্ট ওইটাই থাকলো। এটার এক্সিলারেশন যদি 2 মিটার/সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে কি বোঝা যাচ্ছে যে তার ফোর্স ডাবল করা লেগেছিল। এই যে 2 ইউনিট, সো এটা এখন 2 নিউটন বলবো আমরা। এই যে 2 ইউনিট ফোর্স, সো এটা হচ্ছে 2 নিউটন, এবং সাইজে দেখো ডাবল সাইজ। এই যে 1 ইউনিট ফোর্সের ডাবল 2 ইউনিট, রাইট? তাহলে আমরা ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথডে এগুলা কোরিলেট করতে পারছি, তাই না? আমরা মিলাতে পারছি। 1 কেজি ম্যাসকে যদি আমি 2 মিটার/সেকেন্ড এক্সিলারেট করতে চাই, ত্বরণ ঘটাতে চাই, তাহলে ফোর্সটা লাগবে 2 নিউটন। তাহলে খুব স্বাভাবিক, 1 কেজি ম্যাসে যদি আমি 3 মিটার/সেকেন্ড স্কোয়ার এক্সিলারেশন ঘটাতে চাই, তাহলে কত লাগবে? 3 নিউটন। সোজা হিসাব। 1 কেজি ম্যাসকে 4 মিটার/সেকেন্ড এক্সিলারেশন ঘটাতে হলে ফোর্স বাড়াইতে হবে আমার, তাই না? বেশি এক্সিলারেশন চাই, তাহলে আমার 4 নিউটন লাগবে। এরকম 1 কেজি এই ম্যাচটাকে যদি আমি এটা এক্সিলারেশন 100 মিটার/সেকেন্ড স্কোয়ার করতে যাই, তাহলে আমাকে 100 নিউটন ফোর্স দেওয়া লাগবে। সিম্পল, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এক্সিলারেশন বাড়াতে চাইলে ফোর্স বাড়ানো লাগবে, বুঝলাম। ঠিক আছে, এখন আমি করলাম কি, যে না, আমি এক্সিলারেশন বাড়াতে চাইলে আমি ম্যাস বাড়াবো, মানে এখানে 1 কেজি না, এইটা ধরলাম আমি ম্যাস বাড়াবো। সেই ক্ষেত্রে কি হয় দেখি, ফোর্সের কি করে, মানে ফোর্স 1 মিটার/সেকেন্ড স্কোয়ার রাখবো। মানে এই ম্যাসটা বাড়িয়ে মনে করো আমি এটাকে করলাম 5 কেজি, ঠিক আছে? তাহলে আমি সেম 1 মিটার/সেকেন্ড স্কোয়ার এক্সিলারেশন যদি চাই, ঠিক আছে, ম্যাস বাড়িয়ে দিলাম, সেম এক্সিলারেশন চাই, মানে তার স্পিড আমি আগের ওই 1 মিটার/সেকেন্ড স্কোয়ারকে প্রতি সেকেন্ডে ওইভাবেই রাখতে চাই, কিন্তু ম্যাস বাড়িয়ে দিয়েছি। তাহলে কি আগের মতো ছোট ফোর্স দিলে হবে? হবে না, বোঝাই যাচ্ছে ফোর্স বাড়াতে হবে, তাই না?
আমি যদি 5 কেজি করে দিই, 5 গুণ ম্যাস বাড়িয়ে দিই, আমি গেস করতে পারতেছি যে আমাকে এটা 5 নিউটন করতে হবে, নাহলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার পাবো না। ওকে, সো আমরা বলতে পারি যে, আবার আমাদের মূল ইকুয়েশন অনুযায়ী লিখি, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার করতে গেলে 1 নিউটন লাগবে, মানে 1 কেজি ম্যাসের এক্সেলারেশন 1 মিটার পার সেকেন্ড স্কয়ার করতে হলে 1 নিউটন লাগবে। তাহলে আমি ম্যাস বাড়িয়ে দিচ্ছি 2 কেজি, আর এটা আমি যা আছে তাই রাখবো। 2 কেজি ম্যাসকে, ওকে, এটা 2 কেজি হলে 2 কেজি ম্যাসকে 1 মিটার পার সেকেন্ড এক্সেলারেশন করতে হলে লাগবে কত? 2 নিউটন, রাইট? 2 নিউটন। 5 কেজি যদি হয়, সেম 1 মিটার পার সেকেন্ড এক্সেলারেশন করতে চাই, ম্যাস বাড়িয়ে দিচ্ছি, তাহলে আমার ফোর্সও সম পরিমাণে বাড়াইতে হবে, সমানুপাতিক ভাবে 5 নিউটন প্রপোর্শনালি বাড়াইতে হবে। তাহলে এই হচ্ছে সায়েন্টিস্টদের ফাইন্ডিং। সায়েন্টিস্টরা ওয়ান ইউনিট ফোর্সের ইউনিট ঠিক করার সময়, ওকে, তারা এইভাবেই ঠিক করে নিয়েছেন যে 1 নিউটন ততটুকু ফোর্স যেটা 1 কেজির ম্যাসকে, ওকে, 1 কেজির ম্যাসের উপর অ্যাপ্লাই করলে তার 1 মিটার পার সেকেন্ড স্কয়ার এক্সিলারেশন হবে। এবং এটা করতে গিয়ে আমরা দেখলাম যে আমরা উইকিক নিয়মে এই ধরনের রিলেশন এস্টাবলিশ করতেছি। সো আলটিমেটলি ইকুয়েশনটা দেখো, হয় হচ্ছে ফোর্স ইকুয়াল টু ম্যাস ইনটু অ্যাক্সিলারেশন। খেয়াল করে দেখো, জিনিসটা ঠিক আছে, ইকুয়েশনটা একদম মিলে যাবে। যেমন ধরো তুমি এটাকে করলা ওয়ান কেজি, ঠিক আছে, আর তুমি এক্সিলারেশন চাও 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ফোর্স কত? 1 নিউটন। আমরা দেখলাম যে না, 1 কেজি ম্যাস, এইটাই তো সায়েন্টিস্টরা ডিফাইন করেছে যে 1 কেজি ম্যাস কে 1 মিটার পার সেকেন্ড এক্সিলারেশন দিতে হলে যে ফোর্স লাগে, সেই ফোর্সটা হচ্ছে 1 নিউটন। ওকে, তুমি এখন আহ, যদি এক্সিলারেশন বাড়াতে চাও, ম্যাস কনস্ট্যান্ট রাখতে, 1 কেজি থাকবে, এক্সিলারেশন বাড়িয়ে তুমি করতে চাও 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা 1 কেজি ফিক্স রাখবে, তুমি চেঞ্জ কনস্ট্যান্ট রাখবে, তাহলে এখানে লাগবে কত? 5 নিউটন, রাইট? ঠিক আছে, 1 কেজিতে এই যে আমার 1 কেজি ফিক্সড, যদি আমি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার চাই, তাহলে আমার 5 নিউটন লাগে। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 নিউটন লাগে। ক্লিয়ার? আচ্ছা, আবার আমি যখন ম্যাসকে যখন ম্যাসকে চেঞ্জ করব আর এক্সিলারেশন ফিক্স রাখবো, ঠিক আছে, এই এখান থেকে আসি, আমি আমি এক্সিলারেশনটা ফিক্স রাখবো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে, আর কেজি আমি করলাম 5 কেজি, তাহলে ফোর্স কত লাগবে? 5 নিউটন। এখানে ফোর্স বাড়াতে হবে, ওই যে 5 কেজি যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 5 নিউটন লাগবে, তাই না? তাহলে 5 নিউটন, এই যে 5 কেজিকে 1 মিটার পার সেকেন্ড, 5 নিউটন লাগবে। তার মানে বোঝা যাচ্ছে আমাদের এই ইকুয়েশন এফ ইকুয়াল টু এম এ, এটা একটা ভ্যালিড ইকুয়েশন, একটা ভ্যালিড ইকুয়েশন, সঠিক। ওকে, তুমি এখানে এম এর ভ্যালু 1 করো, 1 কেজি, এক্সিলারেশন 1 করো, মিটার পার সেকেন্ড স্কোয়ার, ফোর্স হচ্ছে 1 নিউটন, রাইট? সব 1 1 1। আচ্ছা, সো তোমার এইখানে যদি 2 করো, ওকে, এখানে যদি 1 করো, এটা হয়ে যায় 2। আবার এইখানে যদি 1 রাখো, এইখানে যদি 2 করো, এটাও হয়ে যায় 2। আবার এটা যদি ধরো 3 করো, এটা যদি 1 রাখো, এটা হচ্ছে 3 × 1 করলে 3 নিউটন, এইটা। সো আমাদের এই এই এফ ইকুয়াল টু এম এ ইকুয়েশনটা সঠিক, তাই না? এটা সঠিক, এই অনুযায়ী করতে হবে। দ্যাট মিনস, এখন আসো আসল কথায়, এফ ইকুয়াল টু এম এ, তুমি এম করলা 5 কেজি, আর এক্সিলারেশন করলা 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি চাও, মানে এইটা 5 কেজি, ঠিক আছে, আর এক্সিলারেশনটা চাও 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুন্দর করে লিখি, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে।
তাহলে ফোর্স কত লাগবে? যেহেতু এফ ইকুয়াল টু এম এ, তাহলে 5 × 3 15 নিউটন লাগবে। খুব স্বাভাবিক, বোঝাই যাচ্ছে তাই না, কমন সেন্স দিয়ে, যে 5 কেজি, 1 কেজি থেকে 5 কেজি করলাম, এক্সিলারেশনও চাই 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, না আমি 3 মিটার পার সেকেন্ড, দুই দিকেই আমি বাড়িয়েছি। সো এমও বাড়িয়েছি, এও বাড়িয়েছি, তাহলে দুইটা মাল্টিপ্লাই করলে 3 × 5 15 নিউটন লাগবে। আমরা কমন সেন্স দিয়ে এটা বুঝতে পারি। সো এফ ইকুয়াল টু এম এ ইকুয়েশনে তোমার যদি যত মেয়াসি দেখ, বললো 10 কেজি, এবং এইটার এক্সিলারেশন চাও 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার এক্সিলারেশন যদি চাও এই 10 কেজি ম্যাসের কোনো অবজেক্টের, তাহলে কত ফোর্স অ্যাপ্লাই করতে হবে এখানে? তাহলে ম্যাস আর এক্সিলারেশন মাল্টিপ্লাই করলে যা 10 × 20, তোমাকে 200 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার? সো আশা করি এতটুকু তোমরা বুঝেছো। এখন আহ, যদি যদি মনে করো আমি তোমাদেরকে প্রশ্ন করি যে প্রশ্ন যদি করি যে 20 কেজি ভরের একটা বস্তুর যদি আমি এক্সিলারেশন ঘটাইতে চাই, সাপোজ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ, যে একটা বস্তু দিলাম তোমাকে আমি, সেটা হচ্ছে 20 কেজি, একটা বস্তু দিলাম, এটা হচ্ছে 20 কেজি, এবং এই 20 কেজি, ক্লিন করে নিই। এই 20 কেজি, এই ম্যাসটার এক্সিলারেশন যদি আমি করতে চাই, যে আহ, কত বললাম, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার এক্সিলারেশন ঘটাতে চাই, তাহলে তো একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে তাই না? একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। ফোর্সটা কত লাগবে? এফ। এফটা কত? এফ ইকুয়াল টু হোয়াট? কিভাবে বের করবো আমরা? সোজা, খুব সহজ, ইকুয়েশন বসাবো, তাই না? এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম ইন্টু এ। তাহলে আমাদের যে ফোর্সটা দরকার হবে এখানে, 20 ইন্টু এ কত, 10, এই যে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কত হলো? 200 নিউটন। ক্লিয়ার? 200 নিউটন। এবং আমরা এককটা আসলে নিউটনও বলতে পারি, আবার এভাবেও বলতে পারি। এটা ছিল কেজি, আর এটা ছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো 200 কেজি মিটার পার, এভাবেও কিন্তু বলতে পারি আমি। সো 1 নিউটন মানেই হচ্ছে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা আপাতত তোমাদের ক্লাস 8-এ প্রয়োজন নাই, ক্লাস 9-এ গেলে দেখবে এইভাবে এগুলো, তখন দেখতে পারবে। বাট আগে একটু দেখে রাখলে, মানে যেহেতু তুমি জানো বিষয়টা, যে 1 নিউটন মানে বল বা ফোর্সের ইউনিট যেটা, সেটা আসলে 1 নিউটন মানে হচ্ছে ওই যে 1 কেজি ম্যাস কে 1 মিটার পার সেকেন্ড অ্যাক্সিলারেশন করতে হলে যেটা, সেইটা। তার মানে 1 নিউটন মানে হচ্ছে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি ইন্টু কে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে আমরা এফ ইকুয়াল টু এম এ ইকুয়েশনটা ডিটেল বুঝলাম। হুম। বা তোমাকে যদি অন্যভাবেও প্রশ্ন করে যে তুমি 20 কেজি একটা অবজেক্টের উপরে 500 নিউটন ফোর্স দিলা, তাহলে তার এক্সেলারেশন কত হবে, কত মানে স্পিড চেঞ্জ কিরকম পার সেকেন্ডে, কত হবে, মানে ফোর্স দিয়ে ধরেই রাখছো। Okay? সেই ক্ষেত্রে আবার একই, এফ ইকাল টু এম এ, তোমাকে বের করতে হবে এ, তাই না? কত এক্সেলারেশন বের করতে বলছে, তাহলে এ ইকাল টু এফ বাই এম। এফ কত? 500 নিউটন ফোর্স দিচ্ছে সে বস্তুটার উপরে। ম্যাস কত? 20 কেজি, রাইট? এটা কত আসে? 0 0 কাটা, 2 দিয়ে 50 কাটলে 25 নিউটন পার কেজি। ঠিক আছে? সো নিউটন পার কেজি মানে এক্সিলারেশন, তো আমরা তো জানি এক্সিলারেশন ইউনিট কি আসলে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো 25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আমরা এটা আরো একটা জিনিস দেখলাম এখানে, নিউটন পার কেজি মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, একই কথা। হুম, কারণ ওই যে দেখো, এইখানে নিউটন মানে কি আমরা বলেছি, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ারকে কেজি দিয়ে ভাগ করো,
এই যে এটা হচ্ছে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটাকে তুমি ভাগ করছো কেজি দিয়ে, কেজি কেজি কাটা, তাহলে মিটার পার এক্সিলারেশন ইউনিট সেটাই আসছে। ওকে, এনিওয়ে, এখানে এই এত ইউনিটের এত ভেরিয়েশন, এত কিছু যে ডিসকাস করলাম, এগুলো এত কিছু মনে না রাখলেও চলবে, বুঝতে পারলে ভালো। কিন্তু যদি মনে করো যেন একটু ঝামেলা লাগছে, বাদ দাও। কিন্তু আমরা তো জানি এক্সিলারেশনের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটা আমাকে মনে রাখতে হবে। এবং আমরা এফ ইকুয়াল টু এম এ ইকুয়েশনটা ইউজ কিভাবে করে সেইটা অবশ্যই পারতে হবে, কারণ তোমাদের বইতে এটা আছে, গ্র্যাভিটেশন চ্যাপ্টারেই আছে, ইনফ্যাক্ট ক্লাস 7-এও ছিল এফ ইকুয়াল টু এম এ ইকুয়েশনটা। এখন আমরা একটা সিচুয়েশন দেখি, সেটা হচ্ছে যে আহ, পৃথিবী তো আসলে মহাকর্ষ বল দিয়ে টানবে সবকিছু, তাই না? এই যে 1 কেজি কে টানছে, যদিও আমরা আগে এই এক্সপ্লেনেশন গুলো দিতে গিয়ে সবসময় কি চিন্তা করেছি যে না, ধরে নিচ্ছি পৃথিবীর কোনো মহাকর্ষ বল নাই, গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল ফোর্স নাই, কোনো ফ্রিকশন ছিল না, কোনো এয়ার কিছু ছিল না। ওইভাবে আমরা একটা আইডিয়াল সিচুয়েশন কল্পনা করে নিয়েছিলাম, সেই অনুযায়ী আমরা এফ ইকুয়াল টু এম এ ইকুয়েশনটা কি ডিরাইভ করেছি, আমরা ইকুয়েশনটা বুঝেছি। বাট এখন আমরা রিয়েল সিচুয়েশনে আসবো। রিয়েল সিচুয়েশন কি, যে না, পৃথিবীর তো মহাকর্ষ বল আছে, সে তো টানবে, তাই না? সে সব বস্তুকে টানবে। তাহলে আমরা যে 1 কেজি বস্তুটা নিয়েছিলাম, সেইটা মনে করো এখন পৃথিবীর উপরে ধরলাম এইভাবে, ওকে, এখানে ধরলাম, দুইটা বস্তু একসাথে ধরলাম, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই পৃথিবী কিন্তু তার সেন্টারের দিকে দুইটাকেই টানবে, কিন্তু পুল করবে। তুমি যা কিছু ধরবে, আমরা শুরুতেই বলেছিলাম না, এই যে আমাদের এই যে অ্যাকচুয়ালি পৃথিবীতে যত বস্তু তুমি পৃথিবীর সার্ফেসের উপরে রাখবে, সবকিছুকে পৃথিবী তার গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে টানবে। তো এখানেও টানবে, আসলে দুটাকেই টানবে। এবং একটা জিনিস অবশ্যই অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, আর কখনো ভোলা যাবে না, সেটা হলো পৃথিবীর উপরে যে কোনো বস্তুর 1 কেজির উপরে পৃথিবী একটা নির্দিষ্ট পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে, এবং সেটা হচ্ছে 10 নিউটন। ঠিক আছে? মানে 1 কেজির যে কোনো বস্তুর উপরে পৃথিবী 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে। এই যে দেখো, 10 নিউটন ফোর্স দিয়ে পৃথিবী টানে। তুমি আরেকটা বস্তু রাখো এখানে, এখানে আরেকটা বস্তু রাখলাম, সেটাও 1 কেজি মনে করো, সেটাকেও কত দিয়ে, 10 নিউটন দিয়েই টানবে। ওকে, সেটাকে 10 নিউটন দিয়ে পৃথিবী টানবে, প্রত্যেক 1 কেজিকে 10 নিউটন দিয়ে টানবে। এখন আমরা একটা মজার জিনিস দেখি, দেখ, এই যেমন হলো এই বিষয়টা আমরা একটু দেখি। কি বলেছিলাম, যে 1 কেজি, যে 1 কেজির যে কোনো বস্তুকে পৃথিবী 10 নিউটন দিয়ে টানে, প্রত্যেকটা ক্ষেত্রে 10 নিউটন দিয়ে টানছে পৃথিবী। ঠিক আছে? আচ্ছা, আমরা একটা কাজ করি, এই 1 কেজি একসাথে করে ফেললাম, এই 1 কেজিকেও এটার সাথে মিলিয়ে ফেললাম, তাহলে টোটাল একটা বস্তু হলো, মনে কর টোটাল কয়টা হলো, একটা বস্তু হলো, এইটা একটা বস্তু। এবং এইটা টোটাল কত কেজি হলো, 3 কেজির একটা বস্তু হলো, না? আমরা 1 কেজি 1 কেজি 1 কেজি জোড়া লাগিয়ে 3 কেজি বস্তু বানিয়েছি, কি অসুবিধা হবে তো? আচ্ছা, তাহলে এই প্রতিটা 1 কেজির উপরে খেয়াল করো, রাইট, এই 1 কেজির উপরে 10 নিউটন, এই 1 কেজির উপরেও 10 নিউটন, এই 1 কেজির উপরেও 10 নিউটন, রাইট? তাহলে টোটাল 3 কেজির উপরে কত নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে আসলে? টোটাল 3 কেজির উপরে আমি যদি একটা বস্তু কল্পনা করি, হ্যাঁ, আর সব বাদ দিয়ে দিলাম এগুলা, আমি একটা বস্তু যেহেতু, তাহলে এক জায়গায় এটা সেন্টারে আমি ফোর্সটা আঁকবো, এটার পর পৃথিবী কত দিচ্ছে, 30 নিউটন, তাই না? 30 নিউটন টানছে, একই তো কথা। প্রতি 1 কেজির উপরে 10 নিউটন, 10 10 10, তাহলে তিনটা একসাথে করে আমি একটা বস্তু বানিয়েছি 3 কেজির, তাহলে 3 কেজির উপর 30 নিউটন। সহজ না? সহজ। ফাইন। তো এখন আমি আহ, পৃথিবীর উপরে যত কেজির বস্তুই রাখি না কেন, আমরা পৃথিবী তাকে কত ফোর্স দিয়ে টানে সেইটা আমরা কিন্তু হিসাব করতে পারবো। ঠিক আছে? যেমন ধরো এই যে ওইটা, এই তিনটাকে একত্রে 3 কেজি করলে, 3 কেজি করলে, 3 কেজি করলে, 3 কেজি অবজেক্টকে টোটাল কত, 30 নিউটন দিয়ে টানে। তাহলে আমি যদি এখানে একটা 5 কেজি অবজেক্ট রাখি, রাইট, ওইটাকে পৃথিবী কত দিয়ে টানবে তার সেন্টারের দিকে? সবাই পারি পারি এখন, তাই না? 10 × 5 = 50 নিউটন।
রাইট? আমি যদি 10 কেজির একটা বস্তু রাখি পৃথিবীর উপরে, ওকে, একটা 10 কেজির একটা বস্তু, ওকে, ওই বস্তুটাকে তাহলে পৃথিবী কত ফোর্স দিয়ে টানবে? 10 × 10 = 100 নিউটন। ক্লিয়ার? ক্লিয়ার, আমরা সহজেই বুঝলাম যে পৃথিবী তার সারফেসের কাছে, পৃথিবীর সারফেসের কাছে কিন্তু, হ্যাঁ, পৃথিবী থেকে অনেক অনেক কয়েকশো কিলোমিটার উপরে চলে গেলে আবার এটা ভিন্ন, হ্যাঁ, তখন কম ফোর্সে টানবে পৃথিবী, কিন্তু পৃথিবীর কাছাকাছি জায়গায়, উম, এই ধরো শখানেক মিটারের মধ্যে, দুই দুই 100-300 মিটারের মধ্যে যদি আমি কোনো বস্তুকে ধরে রাখি, তাহলে ওটা কিন্তু পৃথিবীর টানের নিচের দিকে পড়বে, এবং সেই পৃথিবীর টানটা কত? প্রতি 1 কেজিতে 10 নিউটন। সো তোমার অবজেক্ট যদি হয় 10 কেজি, তাহলে পুরো অবজেক্টের উপর পৃথিবীর টান হবে 10 × 10 100 নিউটন। ঠিক আছে? যেমন আমরা এখানে শুরুতেই করেছি, 3 কেজির উপরে কত ফোর্স? 3 কেজি × 10 = 30 নিউটন, রাইট? তাহলে এখন আমরা যে কোনো বস্তুর যদি ম্যাস দেয়া থাকে, পৃথিবী তার উপর কত ফোর্স অ্যাপ্লাই করে, সেটা কি আমরা বের করতে পারবো, তাই না? সেটা আমরা বের করতে পারবো। এবং এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে একটা সিচুয়েশন দেখি আমরা। উম, তো যেহেতু পৃথিবী প্রতি কেজিতে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে, এবং ফোর্সটা কিন্তু কনস্ট্যান্ট, এই যে পৃথিবী যে ফোর্সটা দিচ্ছে না, এটা কিন্তু কনস্ট্যান্ট বস্তুর উপর থাকে। এই বস্তুর উপরে যে 10 নিউটন, এটা কিন্তু কনস্ট্যান্ট থেকে যায় এই ফোর্সটা, এমন না যে ফোর্সটা উইথড্র হবে। আমরা যেমন ফোর্স উইথড্র করার এক্সাম্পল দেখিয়েছিলাম, রাইট? এই যে এখানে, এই যে ফোর্স দিয়ে উইথড্র না, আমরা এখানে ফোর্স কনস্ট্যান্ট থাকে। So এরকম কনস্ট্যান্ট থাকবে পৃথিবী যে টানে, এটা কনস্ট্যান্ট, কিন্তু এই ফোর্সটা কনস্ট্যান্ট থাকে, এই ফোর্সটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে কি, তাহলে এই বস্তুটার কনস্ট্যান্ট এক্সিলারেশনও থাকবে। আমরা তো জানি ফোর্স অ্যাপ্লাইড থাকলে তার কনস্ট্যান্ট এক্সিলারেশন থাকে, সমতরণ, রাইট? কনস্ট্যান্ট এক্সিলারেশন থাকবে। তো এটার একটা এক্সপেরিমেন্ট আছে, যে এরকম ছেড়ে দিলে একটা অবজেক্টকে, এই দেখো সাদা বল ছাড়বে এই ভদ্রলোক। হুম, তো বলটা ছেড়ে দিলে, যেহেতু এর উপরে 10 নিউটন ফোর্স পৃথিবী টানছে নিচের দিকে, হ্যাঁ, 10 নিউটন ফোর্সে, তাহলে ফোর্সটা যদি অ্যাপ্লাইড আছে অবজেক্টের উপরে, এটার কিন্তু স্পিড প্রতি সেকেন্ডে বাড়তে থাকবে। ঠিক আছে? প্রতি সেকেন্ডে কিন্তু এক্সিলারেশন হবে। তো এই যে এক্সিলারেশনটা হয় পৃথিবী টানলে 10 নিউটন ফোর্স দিয়ে প্রতি কেজিকে, এক্সিলারেশনটা একটা ফটোগ্রাফিতে কিন্তু ধরা যায় যে তার স্পিড কনস্ট্যান্ট বাড়ে। ওকে, সো আমরা একটা ভিডিও দেখলে ক্লিয়ার হবে যে এটা আসলে কিভাবে এটা হয় আর কি। তো এখানে এই যে এটা একটা ক্যামেরা, ওকে, এটার নাম স্ট্রবোস্কোপ। এই ক্যামেরাটা কিছুক্ষণ পর পর ফ্ল্যাশ করে, এভরি সেকেন্ডে ফ্ল্যাশ করে, ঠিক আছে? সো সে প্রতি সেকেন্ডের আলাদা আলাদা ছবি তুলে, কোনো একটা মুভিং অবজেক্টের ছবি তুলতে পারে সে। দেখি আমরা এখানে একজন ভদ্রলোক কিভাবে ছবিটা তুলছে না। যে ক্যামেরাটা অন করলেন উনি, এখন একটা বল উপর থেকে উনি ছাড়বেন। ওকে, এই যে একটা বল নিয়ে উনি ছাড়ছেন। আমরা খেয়াল করি স্ট্রোবোস্কোপ কিভাবে ছবি তুলছে। বলটা পড়লো, তাই না? এবার এই যে স্লো মোশনে ছবিটা তোলা হচ্ছে। ওকে, সো এই এই প্রতি সেকেন্ডে, হ্যাঁ, ফ্ল্যাশ আলাদা আলাদা ফ্ল্যাশ করে আলাদা আলাদা ছবি ওঠানোর পরে ফাইনাল ফিল্ম একসাথে করলে যেটা হয় সেটা এখন দেখবো। সেটা হচ্ছে এই যে এরকম, মিন্স এই যে বলটা উপরের দিকে যখন পড়া শুরু করলো, তখন মানে 1 সেকেন্ডে কিন্তু অল্প ডিস্টেন্স ক্রস করেছে সে, তারপরের সেকেন্ডে একটু বেশি, তারপরের সেকেন্ডে একটু বেশি, মানে তার স্পিড কনস্ট্যান্টলি বাড়তেছে, মানে এভরি সেকেন্ডে তার স্পিড বাড়ছে, মানে তার এক্সিলারেশন হচ্ছে। যেহেতু ওই যে আর্থ টানতেছে, পুল করতেছে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে, ঠিক আছে? সো সেই কারণে এই ফোর্সটা কনস্ট্যান্ট থাকে। আমরা ধরে নিলাম বলটা 1 কেজি, 1 কেজির উপরে কনস্ট্যান্ট 10 নিউটন ফোর্স থাকে, সো কনস্ট্যান্টলি এক্সেলারেশন হচ্ছে, যে যত সময় যাচ্ছে, রাইট, তত তার কি স্পিড বেড়ে গেছে। এটা এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি।
ঠিক আছে? তো ওই এক্সপেরিমেন্টারি ছবি আমি এখানে ক্যাপচার করে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটার উপর 10 নিউটন প্রতি কেজিতে 10 নিউটন, আমরা এটা কি লিখবো আসলে, 10 নিউটন পার কেজি। মানে যদি বলটা 1 কেজি হয় তাহলে এখানে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। যদি বলটা 50 কেজি হয়, 50 কেজি তো হবে না, ছোট একটা বল, তাহলে ওই যে 10 × 50 কেজি মানে 500 নিউটন হবে। এনিওয়ে বলটা ছোট দেখে বোঝা যাচ্ছে 1 কেজির চেয়েও ছোট হবে, তার মানে 10 নিউটনের চেয়েও কম ফোর্স অ্যাপ্লাই থাকবে। তো ধরে নিচ্ছি এটা 1 কেজির বল আর কি, যে 1 কেজির বলটা পড়ছে, তাই না? সো তার উপর কনস্ট্যান্ট 10 নিউটন ফোর্স আছে, তার মানে তার এক্সিলারেশন হবে। এই যে দেখো এক্সিলারেশন, ওই যে ছবিটা না যেটা ভিডিওতে দেখলাম। এবং এখানে আর কি সুন্দরভাবে দেখছি আমরা, বলটা প্রথমে একটু প্রতি সেকেন্ডে কম কম ডিস্টেন্স গেল, যতই সময় যাচ্ছে তত তার ডিস্টেন্স বেশি যাচ্ছে, মানে তার স্পিড বেড়ে যাচ্ছে, তার মানে এক্সিলারেশন হচ্ছে। তাহলে এক্সিলারেশনটা কত? এক্সিলারেশনটা কত? ফোর্স আমরা জানি 10 নিউটন, ধরে নিলাম বলটা 1 কেজি, ঠিক আছে, 1 কেজি। তাহলে এই 10 নিউটন ইকুয়াল টু কত? ওই যে ম্যাস 1 কেজি ইন্টু এক্সিলারেশন তো হবে, আমরা এক্সিলারেশন বের করি। আমরা তো এর আগে প্রবলেমগুলো সলভ করছি, এফ ইকাল টু এম এ দিয়ে করছি না, এফ ইকাল টু এম এ। তাই এখানে এফ এখানে কত? 10 নিউটন, মানে আমরা ধরে নিলাম বলটা 1 কেজি, ওকে, 1 কেজি। এক্সিলারেশনটা কত সেটা বের করব। আর যে বলটা না 1 কেজি না, এটা 2 কেজির বল, অসুবিধা নাই, আমরা এখানে 2 কেজি লিখলাম, 2 কেজির বলই ছাড়লাম, তাহলে এক্সিলারেশনটা কত সেটা বের করতে পারবো, রাইট? আমরা 1 কেজি দিয়েই করি, আমাদের সুবিধা হবে হিসাব করতে, কারণ 1 কেজির দিয়ে আমরা ওই যে নিউটন হিসাব করেছিলাম তো। সো এটা 1 কেজি রাখি, তাহলে এ ইকাল টু কত? এ ইকাল টু 10 নিউটন ডিভাইডেড বাই 1 কেজি ইকুয়াল টু 10 নিউটন পার কেজি। সো এ মানে এক্সিলারেশন, এক্সিলারেশন ইউনিট তো মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? তো আমাদের এর আগেও দেখেছি এখান থেকে মিটার পার সেকেন্ড স্কয়ার আসে, তাই না? 10 অ্যান্ড নিউটন পার কেজিকে আমরা জানি, এর আগে আমরা দেখেছি নিউটন পার কেজিকে মিটার পার সেকেন্ড স্কয়ারও লেখা যায়। তার মানে 1 কেজির কোনো বস্তুকে পৃথিবী কত এক্সিলারেশন দিয়ে টানে সবসময়? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী সবসময় 10 মিটার পার সেকেন্ড স্কয়ার এক্সিলারেশনে টানে, ঠিক আছে? এবং এই 1 কেজি ম্যাসের কোনো বস্তুকে যে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার এক্সিলারেশন দিয়ে পৃথিবী টানে, ওকে, এইটাকে বলে পৃথিবীর গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন। এইটাকে বলে গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন। তখন এই পৃথিবীর জন্য এই এ কে আমরা জি দিয়ে লিখি, গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন স্মল জি দিয়ে লিখি, ছোট জি কিন্তু, ক্যাপিটাল লিখলে ভুল হবে, ওকে, ক্যাপিটাল লিখলে ভুল হবে, স্মল জি দিয়ে আমরা লিখি। সো জি ইকুয়াল টু কত? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা শিখলাম কি, পৃথিবীর গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থ কি? অর্থ পৃথিবী তার পৃষ্ঠের কাছাকাছি স্থানে, পৃথিবী তার পৃষ্ঠের কাছাকাছি যে কোনো বস্তুকে য- যখন টানে, ওই যে 10 নিউটন পার কেজি ফোর্স দিয়ে টানে, তাই না? যখন পৃথিবী 1 কেজি ভরের কোনো বস্তুকে টানে, সেই বস্তুর এক্সেলারেশন 10 মিটার পার সেকেন্ড। ওকে, তারপরে পৃথিবীর সারফেসের কাছে তুমি 1 কেজি ভরের যে কোনো বস্তু রাখলে তার, সে নিচের দিকে পড়বে, সেই এক্সেলারেশনটা, সেটাকে আর এ লিখবো না আমরা, এ পৃথিবীর জন্য আমরা লিখবো জি, গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ প্রতি কেজিতে 10 নিউটন ফোর্স দেয়, তার মানে তার এক্সিলারেশন 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? সো পৃথিবীর উপরে তুমি যত বড় বস্তুই রাখো, ধরো 20 কেজি যদি রাখো, তার প্রতি 10 কেজিতে 2 ভাগ করো, 10 কেজি, তাই না? এটা 10 কেজি, এটা 10 কেজি। সো প্রতি, সরি, এটাকে তুমি 20 ভাগ করতে হবে, তাই না? 20 কেজি তো। সো মনে করো এটা প্রতি 20 ভাগ করার পর প্রতি 1 ভাগ 1 কেজি হলো, তো 1 কেজিতে 10 নিউটন হবে, টোটাল 20 কেজিতে 200 নিউটন হবে। সো প্রতি কেজিতে 10 নিউটন হয়, অর্থাৎ এই বস্তুটার প্রতি কেজিকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার এক্সিলারেশনে টানবে পৃথিবী। এবং আলটিমেটলি পুরো বস্তুটার উপরে ফোর্স হয় কত? ওই যে 20 কেজি ইন্টু
10 নিউটন ইকুয়াল টু 200 নিউটন হবে। বস্তু বড়, বেশি ফোর্স দিয়ে টানবে, খুব স্বাভাবিক। কিন্তু প্রতি কেজিতে সে অ্যাপ্লাই করে 10 নিউটন ফোর্স, এটা ফিক্সড পৃথিবীর জন্য। এবং প্রতি কেজির অ্যাক্সিলারেশন হবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার পৃথিবীর টানের কারণে। এটাও যেমন ফিক্সড, এবং এটাকে আমরা জি দিয়ে প্রকাশ করি। আচ্ছা, সো আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার শিখলাম। ওকে। এবং পৃথিবীর ক্ষেত্রে আমরা পৃথিবীর যে ফোর্স, এই এফ ইকুয়াল টু এম, মানে ওই যে বস্তু, সেই বস্তুর ভর এম এ, এইটাকে আমরা লিখি কিভাবে বললাম? এ লিখি না, এম জি। এবং এই এফটাকে লিখি আমরা ডব্লিউ দিয়ে। তখন এফ ইকুয়াল টু এম এ বলতে যা বুঝি, ঠিক আছে, পৃথিবীর উপরে কোনো কিছু যে পৃথিবীর টানে, সেই টান বল এফ কে আমরা ডব্লিউ দিয়ে লিখি, আর অ্যাক্সিলারেশনটাকে আমরা জি দিয়ে লিখি। তো যার ফলে কি দাঁড়ায়? ডব্লিউ ইকুয়াল টু এম জি। একই, তাই না? এফ ইকুয়াল টু এম এ বলতে যা, ডাব্লিউ ইকুয়াল টু এম জি, মানে এফ ইকুয়াল টু এম এ হচ্ছে সব ক্ষেত্রে প্রযোজ্য। পৃথিবীর উপরে বা বাতাসের উপরে উপরে তুমি কোনো বস্তুকে, এম ভরের কোনো বস্তুকে এফ ফোর্স দিলে, তার এক্সিলারেশন এ হইলে, সেই ক্ষেত্রে তুমি বলো এফ ইকুয়াল টু এম এ। কিন্তু এই ইকুয়েশনটা যখন হয়ে যায় পৃথিবীর উপরে কোনো কিছু, যখন পৃথিবীর টানের মধ্যে থাকে, পৃথিবী তাকে টানে, ওকে, মধ্যাকর্ষ বা মহাকর্ষ যেটা বলে, সো মহাকর্ষ বা গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে, ওকে, আমরা লিখি ডব্লিউ ইকুয়াল টু এম জি। একই ফোর্সের বদলে লিখি ডব্লিউ, এ এর বদলে লিখি জি। আর এই ডব্লিউ কেন রাখে? অ্যাকচুয়ালি পৃথিবী কোনো বস্তুকে যেই বল দিয়ে টানে, সেইটাই ওই বস্তুর ওজন। কি বললাম? ওজন, বা WEIGHT, ওয়েট। এই জন্য ডাব্লিউ লেখা হয়। তাহলে আমরা ওজন সম্পর্কেও শিখলাম কিন্তু এইখানে, ঠিক আছে? ওজন হচ্ছে কি? ওজন হচ্ছে, এটা যদি পৃথিবী হয়, এটা যদি কোনো বস্তু হয়, ওকে, তাহলে এই বস্তুটার উপরে পৃথিবীর যে বল, রাইট, ওটাকে আমরা এফ না বলে বলছি ডব্লিউ। আর এই বলটা কত? ডব্লিউ ইকুয়াল টু, এই বস্তুর আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, এফ এর বদলে ডব্লিউ লিখবো এম, আর এ এর বদলে জি লিখবো, ডব্লিউ ইকুয়াল টু এম জি। এবং এই ডব্লিউ মানে যেই ফোর্স দ্বারা পৃথিবী কোনো বস্তুকে তার সেন্টারের দিকে টানে, যেই বল দ্বারা, যেই ফোর্স দ্বারা, সেই ফোর্সটাকে আমরা বলি ওয়েট। যেমন মনে করো তোমার ম্যাস হচ্ছে 50 কেজি। তোমার ম্যাস কত বললাম? 50 কেজি। তাহলে তোমার ওয়েট কত বা ওজন কত? ধরো তুমি 50 কেজি তোমার ম্যাস, এটা হচ্ছে তুমি, তোমার দুই পা, ওকে, দুই হাত। তো তুমি 50 কেজি। তো তোমার পৃথিবীর উপরে তুমি আছো, তাহলে তোমাকে পৃথিবী কত ফোর্স দিয়ে টানে? এই ফোর্সটা কত? ফোর্স ইকুয়াল টু, আসলে ওয়েট ইকুয়াল টু তোমার ম্যাস কত, 50 কেজি, ইন্টু এক্সিলারেশন কত, জি, ওই যে কত, 10 না? এই অ্যাক্সিলারেশনটা আমরা তো জানি 10। 1 কেজিকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে টানে পৃথিবী। তাহলে 50 কেজি ইন্টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু কত? 50 ইন্টু 10, 500 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু, যে ফোর্স, তো ফোর্স, ওয়েট হচ্ছে একটা ফোর্স, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে নিউটন, রাইট, 500 নিউটন। সো তোমার ম্যাস যদি হয় 50 কেজি, তোমার ওজন কত বা ওয়েট কত? 500 নিউটন। একটা 20 কেজি ভরের কোনো বস্তু ওজন কত? ডব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি ইকুয়াল টু 200 নিউটন। তোমাকে বললাম 30 কেজি একটা বস্তু, 30 কেজি ভরের বস্তু, ওই বস্তুটার ওজন বা ওয়েট কত? 30 ইন্টু 10, 300 নিউটন। তার মানে যে কোনো একটা বস্তু দিল, তার ভর যা হবে, তার ম্যাস যা হবে, যত কেজি, তার সাথে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে তার ওয়েট বেড়ে যাবে। এই পর্যায়ে এসে আমরা একটা নতুন বিষয় সম্পর্কে জানলাম। নতুন বিষয়টা হলো কি? ভর এবং ওজন ভিন্ন, রাইট? বস্তুর ভর বা ম্যাস এবং ওজন বা ওয়েট, এই দুইটা বিষয় ভিন্ন, দুইটা ভিন্ন কোয়ান্টিটি বা ভিন্ন রাশি। আচ্ছা, সো
ভর, ম্যাস, আমরা একটু লিখি আলাদা করে, ওজন বা ওয়েট। ভরের একক কি? কেজি, কিলোগ্রাম। ওজনের একক কি? হচ্ছে নিউটন, তাই না? নিউটন। যেমন সাধারণভাবে আমরা সবাই, প্রায় সবাই, তাই না, বাজারে গেলে কিছু একটা কিনলে আমরা বলি এটার ওজন এত কেজি। সাপোজ এই সবজিটার আহ, মাপলো, তাই না, এই যে দোকানদার মাপলো এবং এটা যদি 1 কেজি হয়, তখন আমরা বলি যে এই সবজিটার ওজন 1 কেজি। না, আসলে ওজন তো 1 কেজি না, এটার ম্যাস হচ্ছে 1 কেজি, রাইট? তো এটার ওজন যদি আমি বের করতে হয়, তাহলে ওজন কত হবে? ওজন ইকুয়াল টু 1 ইন্টু কত, 10, রাইট? 1 ইন্টু 10 ইকুয়াল টু 10 নিউটন। সো এই সবজিটার ওজন হচ্ছে 10 নিউটন, মানে পৃথিবী তার সেন্টারের দিকে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে এই 1 কেজি সবজির উপরে। ঠিক আছে? তার মানে এর ম্যাস হচ্ছে 1 কেজি, বাট এর ওজন হচ্ছে 10 নিউটন। ঠিক একইভাবে এই যে এখানে কিছু পেয়ারা মাপা হচ্ছে, তাই না, এই যে স্প্রিং স্প্রিং সিস্টেমের যে ব্যালেন্স, তাই না, সেখানে এখানে এটা দেখা গেল হয়তো দেখাচ্ছে মেবি 4 কেজি। এটা 4 কেজি ম্যাস, তাই না, 4 কেজি ম্যাস। ওয়েট কত? খুব সহজ, 4 ইন্টু 10 ইকুয়াল টু 40 নিউটন। তারপর আমরা যে বলি না ওজন মাপি, সো এখানে দেখা গেল ওজন মাপি আসলো 50 কেজি। আমার আমরা বলি আমাদের ওজন 50 কেজি, না, ওজন তো 50 কেজি না, এটা আসলে কি? ম্যাস। তো আমার ওয়েট কত? আমি যদি ওয়েট হিসাব করি, ইকুয়াল টু কত, 50-র সাথে আমাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ইকুয়াল টু 500 নিউটন। অর্থাৎ আমার ওজন হচ্ছে 500 নিউটন। তো এই পর্যন্ত হলো আমাদের বল বা ফোর্স সম্পর্কে যা যতটুকু ধারণা প্রয়োজন ততটুকু আমরা নিলাম। তো এখন চ্যাপ্টার 7 এর যে মূল টপিক, সে মহাকর্ষ বা গ্র্যাভিটেশন, এই টপিকটা এখন আমাদের জন্য খুবই সহজ। এখন আমরা বস্তু সুন্দরভাবে চিনি, বস্তুর ভর, ভরের একক, তারপর বল বা ফোর্স এবং ফোর্সের ইউনিট, এই সবগুলা কোয়ান্টিটি সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা হয়েছে। তো আর দেরি না করে আমরা এখন আমাদের মূল টপিক, গ্র্যাভিটেশন বা মহাকর্ষ, এই টপিকে প্রবেশ করি। ওকে।